সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া। তোমরা হচ্ছে একটু মিউট করে রাখবা, হ্যাঁ? ভাইয়া। আমি পড়াই, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা সেটা রাখবা, আমি হয়তো একটা টপিক পড়ানোর পরে জিজ্ঞেস করবো, হ্যাঁ? তো যেমন গত ক্লাসে যেটা হয়েছে যে সবাই আমরা হয়তো বা ম্যাক্সিমাম সময় নিজেদেরকে আনমিউট রাখাতে অনেক সাউন্ড আসছে, খেয়াল করছো আপলোড করা ভিডিওটাতে ইউটিউবে? হ্যাঁ ভাই, আজকে জি ক্লাস ভাইয়া। করার সময় তো আমি ক্লাসে বারে বারে হ্যাঁ এসব শুনতে শুনতে তো মানে আমরা হচ্ছে আমি একটু তোমরা সবাই একটু আনমিউট রাখবা, নিজেদের কোশ্চেন গুলা দরকারে নোট ডাউন করে রাখবা, দেন আস্তে আস্তে আমি একটা নির্দিষ্ট সময় পরে জিজ্ঞেস করবো, তারপরে তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুবিধা হবে আর কি পরবর্তীতে। আমরা তো যে কোনো সময় ধরো সামনে প্লাস স্লাইড পেছনে স্লাইড যে কোনো স্লাইডে আসা যাওয়া করতে হবে, সেটা সমস্যা না। ওকে, আমরা শুরু করছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো শুরুতে হচ্ছে মৌলগুলোর একটা ক্লাসিফিকেশন আছে, সেটাকে আমরা তাদের ইলেকট্রন বিন্যাসের উপরে ভিত্তি করে করে থাকি। প্রথমে সেটাকে আমরা বলি ব্লক ভিত্তিক মৌল, এস ব্লক মৌল। এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 থেকে 2। এখন আমি যদি হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1s1। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে আসতেছে 1s2, 2s2, 2p6, 3s1। আর ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করলে আসতেছে 1s2, 2s2, 2p6, 3s2। তো দেখো তাদের বাইরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হয় NS1 হয় অথবা NS2 হচ্ছে, সো দ্যাট ইজ আমরা বলছি যে NS1 থেকে 2। সিমিলারলি পি ব্লকের ক্ষেত্রে যেটা হবে, বাইরের ইলেকট্রন বিন্যাস হবে NS2 থেকে NS2 and NP 1 to 6। NS2 ফিল আপ থাকবে, শুধুমাত্র পি এর ইলেকট্রন 1 থেকে 6 এই এর মধ্যে ভ্যারি করবে। আর এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা, পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা। হ্যাঁ, তো যে এমন একটা এক্সাম্পল যদি আমরা নেই, যেমন দেখো যে ক্লোরিনের ক্ষেত্রে যদি তার ইলেকট্রন বিন্যাস করে তাহলে তুমি পাবা হচ্ছে লাস্টের দিকে দেখো যে 3s2 3p5। সো আলটিমেটলি এটা হচ্ছে NS2 NP5, এটা কিন্তু হচ্ছে NS2 NP 1 to 6 এর মধ্যেই পড়ে, আর এর ভ্যালু এখানে 3। সিমিলারলি আমরা যদি ডি ব্লক মৌলগুলোর কথা বলি, তাদের বাইরের শক্তিশালী ইলেকট্রন বিন্যাস হচ্ছে সাধারণভাবে এরকম হয়, N-1 D 1 to 10 হবে আর NS1 থেকে 2 হবে। N এর মান 4, 5, 6, 7 হইতে পারে, এটা এমসিকিউ আকারে আসলে জাহাঙ্গীরনগরের পরীক্ষায়। এদের মোট মৌল সংখ্যা হচ্ছে 41টা। আমরা যদি পরেরটাতে যাই, দেখো এফ ব্লককে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ আর একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। আর এফ ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই জিনিসটা, এক্ষেত্রে এর মান 6 এবং 7 হইতে পারে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে N-1 D 0, 1, 2 এর অর্থ হচ্ছে যে N-1 D 0 হইতে পারে, 1 হতে পারে, 2 হইতে পারে। সেটাকে আমরা এভাবেও লিখতে পারতাম আসলে, N-1 D 0 থেকে 2 এভাবেও লিখতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, আর এফ ব্লক মৌলগুলোকে দুটো ভাগ করা হয়, তোমরা জানো পর্যায় সারণীতে দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ল্যান্থানাইট আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট। ল্যান্থানাইট শুরু ল্যান্থানাম থেকে শেষ হয় লুটেসিয়াম 71 এ যে, আর অ্যাক্টিনাইট শুরু হচ্ছে 89 থেকে শেষ হচ্ছে 103 তে যে লরেন্সিয়ামে। ওকে, আমির হামজা হ্যান্ড রেজ করছো, বলো কি বলতে চাচ্ছ? হ্যাঁ, এই এফ ব্লকের মৌলের ক্ষেত্রে এফ এ নাকি মানে 8 থাকে না কখনো, এটা কি ঠিক? মানে 8 থাকে না কখনো বলতে কি 8 মানে n এর মানে মান 8 ভাই হলে n-2 f এ 1 থেকে 14 ইলেকট্রন, এখানে নাকি 8টা ইলেকট্রন থাকতে পারে না? থাকতে না পারার পিছনে এটার কিছু স্পেশাল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, সেটা একটা বিশেষ কন্ডিশন, এটা কিন্তু বলি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? এরকম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস আছে 11টা। এই জিনিসগুলো চাইলে শিখে রাখতে পারো, তবে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিব, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিসেবে শিখে নিবা, সেটা হচ্ছে সিলভার, জিঙ্ক, ক্রোমিয়াম, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছো। এই তিনটা হচ্ছে পরীক্ষা বেশি পরিমাণে আসে, আর তেমন কিছু নিয়ে মাথা ঘামাতে হবে না তো একটা। এই তিনটার ইলেকট্রন বিন্যাস এগুলা আরো আছে, সবগুলা পড়তে পারো, বাট এই তিনটে পরীক্ষা আসে, ইউজুয়ালি বেশি আসে না। ওকে, এবারে সেই এস ব্লক মৌলের বৈশিষ্ট্য সমূহ। এস ব্লক মৌলের বৈশিষ্ট্য সমূহের মধ্যে হচ্ছে এরা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কিভাবে হয়ে থাকে? কারণ হচ্ছে দেখো এরা কিন্তু খুবই নমনীয় হয়, তো নমনীয় মানে নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। আমি একটা প্রশ্ন করব, সবাই প্রশ্ন উত্তর দিবা, যারা যারা পারবা হ্যান্ড রেজ করবা, তারপর আমি জিজ্ঞেস করবো। প্রশ্নটা আগে শোনো, নিচের কোনটিকে নরম ছুরি দিয়ে কাটা যায়? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম? ওকে, যারা যারা হ্যান্ড রেজ করছো তারা একটু অ্যান্সার দাও। ভাইয়া সোডিয়াম। সোডিয়াম, সবাই অ্যান্সার দিচ্ছে। সোডিয়াম। ওকে, অ্যান্সার হবে সোডিয়াম। জি না, অ্যান্সার কোনোটাই না, কারণ আমি আপনাকে বলছি নরম ছুরি। নরম ছুরি? ছুরি যদি নিজেই নরমে কাটবা কি দেয়া? তাহলে কথা খেয়াল করিনি ঠিক। আচ্ছা, খেয়াল করছো ঠিক কথা, নরম ছুরি দিয়ে কাটা যায়। হ্যাঁ, এখন প্রশ্নটা যদি এরকম হচ্ছে নিচের কোনটি নরম বলে ছুরি দিয়ে কাটা যায়, তখন অ্যান্সার দিতে সোডিয়াম। বাট আসলে কিন্তু আমি জিজ্ঞেস করছি, বলছি নরম ছুরি, তো ছুরি নরম হলে কাটা যাবে না, এটা ছিল কোন এক বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন।
আর এদের ক্যাটায়নে আনপেয়ার্ড ইলেকট্রন, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাই তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক এবং কালারলেস হয়। ডায়াম্যাগনেটিক মানে ডায়া শব্দ হচ্ছে নেগেটিভ বা না, ম্যাগনেটিক মানে ম্যাগনেটিক না, তারা চৌম্বক ধর্ম প্রদর্শন করে না, কারণ তাদের ক্যাটায়নে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না। এক্সাম্পল হিসেবে আমরা যদি একটু ব্যাক করি আগের স্লাইডে, দেখো যে গ্রুপ 1 এ যারা আছে তাদের বাইরে শক্তি স্তরে একটা করে ইলেকট্রন, দেখো একটা করে বা একটা বা দুইটা করে ইলেকট্রন। তো হাইড্রোজেন কিন্তু বানায় H+, সোডিয়াম বানায় সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম বানায় ম্যাগনেসিয়াম 2+। তো এখন দেখো H+ হলে পরে আলটিমেটলি এখানে একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন নাই হয়ে যাবে, কোনো ইলেকট্রন থাকবে না। সোডিয়াম প্লাস হলে এখানে 11টার জায়গায় 10টা ইলেকট্রন হবে, দিস ইজ পেয়ার্ড। এখানে যদি ম্যাগনেসিয়াম 2+, এখানে 10টা ইলেকট্রন থাকবে, এই দুটো পেয়ার্ড, কারণ এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই। যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নাই, দ্যাটস ওয়াই আমরা বলছি যে তাদের ক্যাটায়ন গুলা আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাই তারা ডায়াম্যাগনেটিক এবং কালারলেস। ঠিক আছে, আচ্ছা। আয়নাইজেশন পটেনশিয়ালের মান কম, আয়নীকরণ বিভবের মান কম হয়, হাইলি ইলেকট্রোপজিটিভ হয়। ইলেকট্রোপজিটিভ মানে ইলেকট্রোনেগেটিভিটি কম হয়। আয়নাইজেশন বিভব কম কেন? কজ আমরা জানি যে একটা পর্যায়ে যত বাম থেকে ডানের দিকে যায় আয়নাইজেশন পটেনশিয়াল তত কি হয়, বাড়তে থাকে। তাহলে তারা তো সবচেয়ে বামে অবস্থান করছে এই গ্রুপে, যারা মানে প্রত্যেকটা পর্যায়ে সবচেয়ে বামে অবস্থানকৃত এলিমেন্টটাই হচ্ছে গ্রুপ 1 এর। সো দ্যাট ইজ বাই এস ব্লকের বা এই যে গ্রুপ 1 বা 2 এর। তো সেক্ষেত্রে দেখা যায় তাদের আয়নীকরণ বিভবটা কম হয়। এবার আসো পি ব্লক। পি ব্লকের ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে মেটাল হচ্ছে 12টা, অপধাতু হচ্ছে এই যে 6টা। ঠিক আছে, আচ্ছা। এই যে 6টা অপধাতু তাদের মধ্যে আছে, এই 6টা অপধাতু তোমাকে মুখস্থ করতে হবে, পরীক্ষায় এগুলো আসে। ইলেকট্রোনেগেটিভিটি তাদের বেশি হয়। কেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়? পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তো এদের অবস্থান কিন্তু পর্যায় সারণীর ডানের দিকে, দ্যাট ইজ ওয়াই। বিজারণ ক্ষমতা হ্রাস পায়। বিজারণ ক্ষমতা মানে অন্যকে বিজারিত করার ক্ষমতা, তাদের অন্যকে বিজারিত করার ক্ষমতা হ্রাস পায়। কেন? তাদের অধাতব ধর্ম বৃদ্ধি পায়। যদি কারো অধাতব ধর্ম বৃদ্ধি পায়, তার বিজারণ ক্ষমতা হ্রাস পায়। কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্মেশন করে তারা, তারা হচ্ছে সমযোজী যৌগ গঠন করে। কেন সমযোজী যৌগ গঠন করে? তাদের অধাতব ধর্ম বেড়ে যায় তাই। পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। কেন পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে? তাদের পি অরবিটালে ইলেকট্রন হচ্ছে তোমার ওই যে আনপেয়ার্ড অবস্থায় থাকে, যেমন ns2 np6। এখন কথা হচ্ছে যদি এটা পি ব্লক এলিমেন্ট হয়, পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গ্রুপ 2 মানে পর্যায় 2 ছাড়া 3 বা 4 এ গেলে কিন্তু আলটিমেটলি যদি আমি 3s এর কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 3s এর পরে ওখানে খালি একটা 3d অরবিটালও থাইকা যায়। তো খালি 3d অরবিটাল থাকার কারণে দেখা যায় 3s থেকে ইলেকট্রন 3d তে যেতে পারে। তো যে ট্রানজিশনটা হয়, এই ট্রানজিশনের জন্য যেটা হয় তারা হচ্ছে তোমার পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতে পারে, যেমনটা দেখায় ডি ব্লক এলিমেন্ট গুলো সিমিলারলি। এখন তাদের মধ্যে ওই ডি ব্লক এলিমেন্টের কি বলে এই পি ব্লক এলিমেন্টের মধ্যে গ্রুপ 16 বা অক্সিজেন সালফারের যে গ্রুপ, সেটাকে চালকোজেনদের গ্রুপ বলে। কেন চালকোজেনদের গ্রুপ বলে? ওই অক্সিজেনের অক্সাইড এবং সালফারের সালফাইড, এরা হচ্ছে ওরে থাকে আকরিকে। যেমন তুমি যত ধরনের আকরিক দিবা সব জায়গায় দেখবে সেটা আলটিমেটলি হচ্ছে ওই আকরিকের ধাতুর সালফাইড আকার অথবা ধাতুর অক্সাইড আকারে থাকে। তো দ্যাট ইজ এ গ্রুপ 16 কে বা গ্রুপ 16 কে অক্সিজেন সালফারের যে গ্রুপটা, সেই গ্রুপটাকে বলা হয় আকরিক গঠনকারী এলিমেন্ট বা মৌল, তাই তাদেরকে হবে বলা হয় চালকোজেন। এটা এমসিকিউ তে আসে মাঝে মাঝে, যে নিচের কোনটা চালকোজেন বা কাদেরকে চালকোজেন বলে কেন বলা হয়। এক্ষেত্রে দেখো যে ইনার্ট গ্যাসের ব্যবহার, ইনার্ট গ্যাসের মধ্যে আর্গন কোথায় ইউজ করে? আমরা যে টিউবলাইট ইউজ করি, টিউবলাইটে বাল্বের মধ্যে গ্যাস হিসেবে ইউজ করি। নিয়ন কোথায় ইউজ করে? নিয়ন হচ্ছে তোমার লাল উজ্জ্বল বর্ণ প্রদর্শন করে, নিয়ন আলো। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ ইউজ করে এয়ারপোর্টে। ধরো শীতকালে কুয়াশা প্রচুর, এখন একটা প্লেন ল্যান্ড করবে, ল্যান্ড করতে গিয়ে সে কিছু দেখতে পাচ্ছে না কুয়াশার জন্য, রানওয়ে কোনটা সে বুঝতে পারতেছে না পাইলট, তখন কি করবে সে? আসলে রানওয়ে বুঝতে না পারলে উল্টাপাল্টা ল্যান্ডিং হতে পারে। সো দ্যাট ইজ সে যেটা করতে পারে করবে, সে হচ্ছে যদি নিয়ন লাইট থাকে, ধরো রানওয়ের দুই পাশে, এটা রানওয়ে, এ পাশে নিয়ন লাইট জ্বলে, এ পাশে নিয়ন লাইট জ্বলে, তখন সে দূর থেকে দেখবে কি এখানে এখানে আলো জ্বলছে, তার মানে এই দুটোর মাঝখানে হচ্ছে রানওয়ে, বাকি সাইডে হচ্ছে রানওয়ে না, সেই হিসেবে সে নিচের দিকে নামবে। অথবা দূর থেকে কোন একটা তুমি হচ্ছে দেখতে পাচ্ছ না, কি বলে, কোন একটা বিশেষ কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বা মেঘের জন্য বা বৃষ্টি হচ্ছে প্রচুর, তুমি হচ্ছে ঠিকঠাক মতো তোমার হচ্ছে এয়ারপোর্ট দেখতে পাচ্ছ না, এই জন্য হচ্ছে দূর থেকে নিয়ন লাইট জ্বলে, খুব উজ্জ্বল বর্ণের আলো হয়, জন্য নিয়ন লাইট জ্বালায় থাকতে। ক্রোমিয়াম এবং জেননের মিক্সচারকে ফটোগ্রাফি ফ্ল্যাশ লাইট ইউজ করে। আমরা যে ফটোগ্রাফির জন্য যে ফ্ল্যাশ লাইট ইউজ করি, ফ্ল্যাশ লাইট হচ্ছে ক্রোমিয়াম এবং জেননকে ইউজ করা হয়ে থাকে। রেডন ক্যান্সার থেরাপিতে ইউজ করে, তোমরা 19 নিয়ে পড়ছো। সবচেয়ে জরুরি যেটা, সেখানে হচ্ছে যে হিলিয়ামকে ব্যবহার করা হয়। ডুবুরিরা ডুবুরিরা হচ্ছে সমুদ্রের নিচে যখন ডুব দেয়, ডুব মারে, তখন তারা হচ্ছে 20% অক্সিজেনের সাথে 80% হিলিয়াম নিয়ে যায়। কেন 20% অক্সিজেনের সাথে 80% হিলিয়াম নিয়ে যায়? কারণ হচ্ছে যে অক্সিজেন 100% নিলে একটা সমস্যা হবে। এটার অ্যান্সার কে দিতে পারবো? অক্সিজেন 100% নিলে কি সমস্যা হবে?
অক্সিজেন 100% নিলে কি সমস্যা হবে? কেউ অ্যান্সার দিতে পারবা? হ্যাঁ, এটা কি মানে পানির অনেক গভীরতার জন্য মানে চাপে তরল হবে বা কিছু এরকম কিছু? না, ব্যাপারটা এরকম না, চিন্তা করো। কি বলতে পারবা না? আচ্ছা, আমি বলি, দেখো, পানিতে যদি তুমি ধরো অক্সিজেন আছে, অক্সিজেন যদি ধরো 100% হয়, 100% অক্সিজেন হইলে যেটা হবে, বাতাসে যেরকম 100% অক্সিজেন না, 21% অক্সিজেন, বাকিটা নাইট্রোজেন, ম্যাক্সিমাম পোর্শনটাই মানে প্রায় বাকি পুরোটাই নাইট্রোজেন। তো 100% অক্সিজেন হলে যেটা হবে, মানুষের শরীরে দহন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে হিট প্রডিউস হবে, এবং এটার জন্য মানুষের ভিতরে সফট অর্গান গুলো বার্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহ হচ্ছে তার সাথে প্রকৃতিতেই কিন্তু 21% অক্সিজেনের সাথে এই 78% হচ্ছে নাইট্রোজেন দিয়ে দিতে, যেন আমরা যখন এয়ার নিবো এয়ারের পুরোটা অক্সিজেন না হয়। আচ্ছা, এখন অক্সিজেনের সাথে নাইট্রোজেন বিশিষ্ট, মানে তুমি যদি এয়ার নিয়ে যাও অথবা 100% অক্সিজেন নিয়ে পানিতে যাও, তখন যেটা হবে, গভীর সমুদ্রে যত যাবা, তুমি যত গভীর সমুদ্রে যাবা, প্রেসার হবে কত? পি হবে এইচ রো জি। কারণ যত গভীরতায় যাবা তুমি, পানির নিচে ডুবুরিরা যাবে, তত প্রেসার বাড়বে। হাই প্রেসারে অক্সিজেন রক্তের সাথে দ্রবীভূত হবে। ধরো এটা হচ্ছে ব্লাড, এই ব্লাডের মধ্যে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে, এটা ব্লাড ভেসেল। এখন দ্রবীভূত অবস্থায় যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা দ্রবীভূত হয়ে যাবে রক্তের সাথে। যখন তুমি আবার হচ্ছে সমুদ্রের পৃষ্ঠে উঠে আসবা, ডুবুরিরা যখন পানির উপরে উঠে আসবে, পানির উপরে উঠে আসলে কি হবে? প্রেসার কমে যাবে, তখন এই গ্যাসটা আর দ্রবীভূত থাকবে না, সে বেরোর চেষ্টা করবে। তো বেরোবে কোন দিক দিয়ে? বেরোর তো রাস্তা নেই, সে কি করবে? এই আমার যে হাতের যে পৃষ্ঠ পৃষ্ঠ ভেদ করে বের আসার চেষ্টা করবে, প্রচুর প্রেসার ক্রিয়েট করবে, এবং প্রচুর প্রেসারে প্রচুর পেইন হবে, পেইনই মানুষজন মারা যাবে। তো দ্যাট ইজ ওয়াই ওই অক্সিজেনের সাথে 100% অক্সিজেন না নিয়ে বা এয়ার না নিয়ে, তার সাথে কি করা হয়েছে? তার সাথে হচ্ছে 20% অক্সিজেনের সাথে 80% হিলিয়াম মিক্স করা। হিলিয়াম হচ্ছে খুবই ইনার্ট গ্যাস, নিয়ে এটা নিয়ে ডুবুরিরা পানির নিচে যায়। তখন আর এই প্রবলেমটা হয় না, যে ব্যথা যেটা হয় সেই ব্যথার প্রবলেমটা আর হয় না। ওকে, তো এই গেল হচ্ছে তোমার এইটার কথা। এখন আসো যে সরি, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিছু বিশেষ বিশেষ ব্যাপার, যে মৃৎক্ষার ধাতু কাদের বলে। এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়। মৃৎক্ষার ধাতু কাদের বলে? মৃৎক্ষার ধাতু বলা হয় গ্রুপ 2 এর এলিমেন্ট, গ্রুপ 2 এর ধাতুর অক্সাইড প্রচুর পরিমাণে মাটিতে পাওয়া যায়। তাই তাদের হচ্ছে তোমার ইয়ে বলা হয়, মৃৎক্ষার ধাতু বলা হয়। এক্সাম্পল কি? যেমন ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং আমাদের দেশে যে লবণ হয়, যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করা যায় না, কারণ তোমরা জানো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়। কিন্তু আমাদের মাটিতে প্রচুর পরিমাণে এই ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড থাকার কারণে সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা মাটি থেকে পাই, তার মধ্যে এই জিনিসগুলোর অ্যামাউন্ট বেশি থাকার কারণে যে প্রবলেমটা হয়, ওই মাটি থেকে মানে ওই সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনে যেটা হয়, রিয়েক্টর নষ্ট হয়ে যায়, মানে তড়িৎ বিশ্লেষণ কোষ নষ্ট হয়ে যায়। তাই বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড নিয়ে আসতে হয়, ইন্ডিয়া থেকে নিয়ে আসে, হরিপুর থেকে নিয়ে আসে, ইন্ডিয়ান আরে হরিয়ানা থেকে নিয়ে আসে। হ্যাঁ, তো এটা একটা প্রবলেম মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে তাদের পরীক্ষাগুলো গেল, তারপরে এই মৃৎক্ষার ধাতুর পর একটা দারুণ ইন্টারেস্টিং টপিক আছে, সেই টপিকটা হচ্ছে যে শিখা পরীক্ষা। শিখা পরীক্ষায় কি ব্যবহার করে বলো? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা হচ্ছে একটু ইয়ে করবা, ওই চ্যাট বক্সে লিখবা যে শিখা পরীক্ষায় কি ব্যবহার করা হয়ে থাকে। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি চ্যাট বক্স চেক করবো শুধু, ঠিক আছে? আচ্ছা, এবার তো বলে দিছো। তো শিখা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করে। শিখা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়ে থাকে? কারণ হচ্ছে যে তুমি যে কোনো সল্টই নাও না কেন, শিখা পরীক্ষার কাজ হচ্ছে ধাতুর শনাক্তকরণ। এটা হচ্ছে শুষ্ক পরীক্ষা বলে। শুষ্ক পরীক্ষা কোন ধাতু, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ধাতুগুলোকে শনাক্ত করা হয়। কিভাবে শনাক্ত করে? শুরুতে একটা কাজ করে যে তোমার সল্ট স্যাম্পল, সল্টের সাথে গাঢ় HCl এ ডুবানো, প্লাটিনাম তার। যখন তুমি
এই প্লাটিনামের তার, ধরে একটা প্লাটিনামের তার, এই তারটা হচ্ছে গাঢ় ছেলে ডুবাইছো, ডুবানোর পরে তারটা ভেজা থাকবে, তারটা যদি তুমি হচ্ছে সল্টের সাথে, সল্টের গায়ে নিয়ে এরকম করে একটু ধরো সল্ট মাখাও, তাহলে এর গায়ে সল্ট লেগে থাকবে, এরকম করে সল্ট লেগে থাকবে। দেন এটাকে তুমি যদি হচ্ছে একটা বার্নারের নিচে ধরো, মানে একটা ধরো একটা বার্নারের নিচে ধরছো, বার্নারের নিচে ধরে হিট দিচ্ছ, হিট দিলে যেটা হবে, এই সল্টের মধ্যে ধরো সল্টটা কি ছিল, সল্টটা কি ছিল তুমি জানো না, সল্টের একটা পজিটিভ পার্ট ছিল এ, আর একটা ছিল নেগেটিভ পার্ট বি, প্লাস মাইনাস। তাহলে যে ঘটনাটা ঘটবে, গাঢ় ছেলের যে সিএল, এই সিএলটা যেটা করবে এ এর সাথে বিক্রিয়া করে এ সিএল বানায় ফেলাবে, এবং এ সিএলটা মানে ধাতব ক্লোরাইড উৎপন্ন করবে, ধাতব ক্লোরাইডটা হিট দিলে পরে ভেঙে গিয়ে ধাতু এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এখন এই ধাতুটা হিট অ্যাবজর্ব করবে, ধরো ধাতুর শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে এই জায়গায়, এখানে ছিল বা এই জায়গায় ছিল, এখন হিট অ্যাবজর্ব করে এই ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে যাবে। তো হিট অ্যাবজর্ব করে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গেলে কি হবে, ধাতুটা এক্সাইটেড হবে, এখন এই ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে হবে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে, নিম্ন শক্তি স্তরে যখন নেমে আসবে তখন সে কি করবে, একটা নির্দিষ্ট আলো বিকিরণ করবে, ওই আলোটাই হচ্ছে একটা নির্দিষ্ট ধাতুর জন্য নির্দিষ্ট রকম, কারণ প্রত্যেকটা ধাতুর এই যে শক্তি স্তরের পার্থক্য বিভিন্ন রকম, তাহলে প্রত্যেকটা ধাতুর ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, বিভিন্ন রকম শক্তি শোষণ করে যাবে, তাহলে বিভিন্ন রকম শক্তি শোষণ করে বিভিন্ন রকম শক্তি বিকিরণ করবে, তাহলে বিভিন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন রকম হবে, আর এই শক্তিটা বিকিরণ হবে আলো আকারে। এখন শিক্ষা পরীক্ষায় নরমালি সোডিয়াম দেখায় উজ্জ্বল সোনালী বর্ণ দেখায়, হ্যাঁ, বেরিয়াম কাঁচা আপেলের মতো বর্ণ দেখায়, ক্যালসিয়াম ইটের মতো বর্ণ দেখায়, বাট প্রশ্ন হচ্ছে যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন শিক্ষা পরীক্ষায় তারা বর্ণ দেখায় না, এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন হিসেবে আসবে রিটেন পরীক্ষায়, ঠিক আছে? তো রিটেন পরীক্ষায় কি আসবে, শিক্ষা পরীক্ষায় কেন বর্ণ দেখায় না, বর্ণ না দেখানোর পিছনে কারণ হচ্ছে তাদের আকার খুব ছোট, আকার ছোট হওয়ার কারণে তাদের চার্জ ডেনসিটি অনেক বেশি। যদি পরীক্ষায় রিটেনে প্রশ্ন আসে এই জিনিসটা বা এমসিকিউতে আসে, তখন এই কারণগুলো তোমাকে লিখতে হবে বা এই জিনিসগুলো অপশনে থাকবে, যে কেন বর্ণ দেখে না, কারণ তাদের আকার ছোট, চার্জ ডেনসিটি অনেক বেশি, তাই নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে বেশি। নিউক্লিয়াস যেহেতু ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, তাহলে এই যে আগের স্টেজ পেজে যে দেখালাম যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, নিউক্লিয়াস টাইনা ধরে রাখলে ইলেকট্রনের উচ্চ শক্তি স্তরে যাইতে পারবে না, যদি যাইতে না পারে তাহলে বিকিরণ ব্যাকও করবে না, ব্যাক না করলে আবার নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে না, যদি না করে তাহলে সিম্পল হিসাব, তো যেহেতু বিকিরণ করছে না তার মানে এরা শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখাবে না, ঠিক আছে? এই জিনিসটা একটু তোমাদের নিজেদেরকে মাথায় রাখতে হবে। এখন মাঝে মাঝে আরেকটা প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার আকারে কাজ করে, Al2Cl6, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al2Cl6 আকারে থাকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al2Cl6 আকারে থাকে, কেন থাকে এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। কারণ হচ্ছে দেখো অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের বন্ড কয়টা, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের বন্ড হচ্ছে 3টা। আমি যদি আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে দেখাই, প্রত্যেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে দেখো একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, আমি বললাম যে ডট ইলেকট্রনটা দিচ্ছে অ্যালুমিনিয়াম, ক্রসটা দিচ্ছে ক্লোরিন, ডট ক্রস ডট ক্রস, প্রতি ক্ষেত্রে ডট ক্রস দিয়ে দেখালাম। এখন তুমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস একটু আগে দেখছো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে তুমি জানো ক্লোরিনের বাইরের শক্তি ইলেকট্রন থাকে 7টা, আমি বন্ধনের মাত্র দেখাচ্ছি একটা, তাহলে বাকি আরো 6টা দেখাই, আমি প্রত্যেকটা ক্লোরিনের দেখাবো না, একটা একটা করে ক্লোরিনের দেখাবো। এখন দেখো ক্লোরিন তার 17তম মানে বাইরের শক্তি স্তরে 7টা ইলেকট্রনের একটাকে দিয়ে অ্যালুমিনিয়ামের সাথে একটা বন্ধন করছে, এখানে একটা বন্ধন, তো অ্যালুমিনিয়ামের একটা এবং ক্লোরিনের মোট 7টা মিলে হয়ে গেছে ক্লোরিনের বাইরের শক্তি স্তরে 8টা। সিমিলারলি প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু 8টা করে, কিন্তু অ্যালুমিনিয়ামের দেখো এখানে দুইটা 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 মানে মোট 6টা, তার মানে তার হচ্ছে অষ্টক সংকোচন, এই ধরনের ঘটনাকে বলে অষ্টক সংকোচন, তার অষ্টক সংকোচিত হয়েছে, এবং যাদের এই অষ্টক সংকোচন আছে তারা সবাই লুইসের অ্যাসিড। লুইসের অ্যাসিড কেন, লুইসের অ্যাসিড কারা, যারা মিনিমাম এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে লুইসের অ্যাসিড বলে, এবং এটা প্রশম ইলেকট্রোফাইল। কেন এটাকে প্রশম ইলেকট্রোফাইল বলা হয়, কারণ যারা কিনা ইলেকট্রনের প্রতি ফিলিয়া দেখায় বা আকর্ষণ দেখায় তাদেরকে ইলেকট্রোফাইল বলে, আর যদি তার মধ্যে কোনো চার্জ না থাকে তখন সেটাকে প্রশম ইলেকট্রোফাইল বলে। দেখো তো এর মধ্যে কোনো চার্জ আছে কিনা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কোনো চার্জ নাই, সে লুইসের অ্যাসিড কেন, কারণ তার অষ্টক পূর্ণ করার জন্য এখন আরো 2টা ইলেকট্রন দরকার। এখন যে ঘটনাটা ঘটবে, এই যে দেখো এই ক্লোরিনটা তার বাইরের শক্তি স্তরে 2টা ইলেকট্রন দিয়ে এই অ্যালুমিনিয়ামের সাথে একটা সন্নিবেশ বন্ধন করার চেষ্টা করবে, তাহলে এই অ্যালুমিনিয়ামের সাথে যদি সন্নিবেশ বন্ধন করে, সন্নিবেশ বন্ধনে কি হয়, ধরো এ আর বি দুজন আছে,
এ এর কাছে দুইটা ইলেকট্রন আছে, বি এর কাছে কোনো ইলেকট্রন নাই। তো এ কি করলো, বি কে দুইটা ইলেকট্রন দিল, দিয়ে এ আর বি একটা সন্নিবেশ বন্ধন গঠন করলো। এখন ইলেকট্রন দুজনের মাঝামাঝি অবস্থান করছে। দেখো দুইটাই কিন্তু ডট ইলেকট্রন, দুইটাই দিচ্ছে এ, বাট শেয়ার করার সময় কিন্তু এ বি দুজন সমভাবে শেয়ার করছে। এখন ডোনার হচ্ছে এ, অ্যাকসেপ্টর হচ্ছে বি। সিমিলার ঘটনা এখানে ঘটছে যে ক্লোরিন ডোনেট করছে অ্যালুমিনিয়ামকে, তাহলে অ্যালুমিনিয়ামের 2 2 4 4 2 6 আর এখানে দুইটা মিলে 8টা হয়েছে, কিন্তু এই বন্ধন ইলেকট্রন তার ক্লোরিন থেকে অন্য কোথাও গেল না, ক্লোরিনের ইলেকট্রন ক্লোরিনের কাছে রইলো, তাই মোট ইলেকট্রন হলো ক্লোরিনেরও 8টাই রইলো, অ্যালুমিনিয়ামের হয়ে গেল 18টা। তাহলে সিমিলারলি, সরি 8টা, অ্যালুমিনিয়ামের 8টা। তাহলে সিমিলারলি এই দিকের একটা ক্লোরিন এই অ্যালুমিনিয়ামের সাথে একটা কি করবে, সন্নিবেশ বন্ধন করবে। তাহলে দেখো তো প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের মোট 8টা করে ইলেকট্রন হয়ে গেল, অষ্টক পূর্ণ হয়ে গেল। এই জন্য আমরা বলে থাকি যে অ্যালুমিনিয়ামকে Al2Cl6 আকারে থাকে, এটা হচ্ছে ডাইমার আকারে থাকে। আচ্ছা, এটা গেল। এরপরে আরো কিছু প্রশ্ন আসে, তবে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার আগে আমি তোমাদেরকে এই জিনিস একটু দেখাই নি। ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্টের হচ্ছে হেভি মেটাল হয়। হেভি মেটাল কারা হয়, যাদেরকে টক্সিক মেটাল, যেমন বিষাক্ত ধাতু, যেমন মার্কারি, হ্যাঁ, জিঙ্ক, ক্রোমিয়াম, লেড, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে আর্সেনিক, এরা সব কিন্তু ডি ব্লক এলিমেন্ট। হ্যাঁ, এরা কিন্তু আবার বিষাক্ত, এদেরকে হেভি মেটাল বলা হয়ে থাকে। এদের ডেনসিটি অনেক হাই, যেহেতু তারা হেভি মেটাল কেন বলে, কারণ তাদের ডেনসিটি হাই এবং তারা বিষাক্ত, তাদেরকে হেভি মেটাল বলে। তারা পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে, এটার ব্যাখ্যা আমরা পরে যাব। তারা তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হয় কেন, তাদের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে সহজে স্থানান্তর হতে পারে, যার জন্য কিনা তারা পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে। তাদের আয়নাইজেশন পটেনশিয়াল এস ব্লক থেকে বেশি, আবার পি ব্লক থেকে কম, কারণ এখানে এস ব্লক পর্যায় সারণীতে, তারপর হচ্ছে ডি ব্লক, তারপরে পি ব্লক। আই থিঙ্ক তোমরা পর্যায় সারণী একটা গেস করতে পারতেছো যে এরকম একটা পর্যায় সারণী, তাই না? এই অংশটা এস ব্লক, এটা ডি ব্লক, এটা হচ্ছে পি ব্লক। তাহলে আমরা বাম থেকে ডানে গেলে যদি সরি, বাম থেকে ডানে গেলে যদি আয়নাইজেশন পটেনশিয়াল বাড়ে, মানে আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে অবশ্যই এস ব্লক থেকে ডি ব্লকের আয়নীকরণ শক্তি বেশি, আবার পি ব্লক থেকে কম। ওকে, এখন দেখো যে এই ডি ব্লকের কথাটা বলার বা ডি অরবিটালের কথা বলার পরে যে প্রশ্নটার অ্যান্সার আমরা দিব, আসলে সেই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে দুইটা জিনিস আমরা একটু পড়বো এখানে। নাম্বার 1 হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক, কিন্তু সিলিকন ডাই অক্সাইড দৈত্যাকার। দেখো দুজনেই কিন্তু একই গ্রুপের অক্সাইড। কার্বন ডাই অক্সাইডে কার্বনের সাথে অক্সিজেন এরকম করে ডাবল বন্ড থাকে, কার্বনের 4টা বন্ড ফিল আপ হয়ে যায়, কিন্তু সিলিকনের হচ্ছে ক্যাটেনেশন ধর্ম থাকে। তোমরা কার্বনের যেরকম ক্যাটেনেশন ধর্ম পড়ছো, সেরকম সিলিকনের মানে চেইন গঠন করার ক্ষমতা থাকে। তাই সিলিকন যেটা করতে পারে, সিলিকন হচ্ছে সে এইদিকে একটা অক্সিজেন, এরকম করে বিশাল চেইনের মতো গঠন করতে পারে। হ্যাঁ, তো সিলিকনের এই ক্যাপাসিটিটা থাকার কারণে সিলিকন হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড আকারে এন সংখ্যক সিলিকন ডাইঅক্সাইড একসাথে গঠন করে বিশাল একটা চেইনের মতো যৌগ গঠন করতে পারে। এই ক্যাপাসিটি সিলিকনের আছে ডিউ টু ইটস ভ্যাকেন্ট ডি অরবিটাল, মানে খালি ডি অরবিটাল আছে তার, তাই সে এরকম করে 4টা একক বন্ধন করতে পারে। কিন্তু কার্বনের পক্ষে আসলে এরকম অক্সিজেনের সাথে একক বন্ধন করা পসিবল হয় না। সো দ্যাট ইজ এ সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে দৈত্যাকার নবল, এটাকে জায়ান্ট মলিকিউল বলে মাঝে মাঝে। হ্যাঁ, এরকম এমসিকিউ নিচের কোনটি জায়ান্ট মলিকিউল বা দৈত্যাকার মলিকিউল। আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করে জিনিসটাকে, দুইটা প্রশ্ন আসে যে ব্যাখ্যামূলক প্রশ্ন, যে সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস ওয়াটার, এখান থেকে সিলিকন টেট্রা হাইড্রোক্সিল পাওয়া যায় প্লাস HCl, বাট কার্বন টেট্রাক্লোরাইড প্লাস ওয়াটার নো রিঅ্যাকশন, মানে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয়। এখন কথা হচ্ছে যে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কেন, কজ কার্বনের বাইরের শক্তি স্তরে ডি অরবিটাল নাই, সিলিকনের বাইরের শক্তি স্তরে খালি ডি অরবিটাল আছে। এখন সিলিকনের বাইরের শক্তি স্তরে খালি ডি অরবিটাল থাকলে সুবিধাটা কি, সিলিকনের সাথে ক্লোরিনের দেখো 4টা বন্ধন দেখালাম আমি, ভালো কথা 4টা বন্ধন, কিন্তু সিলিকনের বাইরের শক্তি স্তরে খালি ডি অরবিটাল থাকার কারণে সে পানির যে অক্সিজেন আছে, পানির অক্সিজেনের লোন পেয়ার আছে, সে পানির অক্সিজেনের লোন পেয়ার থেকে এক জোড়া ইলেকট্রন নিয়ে সন্নিবেশ বন্ধন করতে পারে। যখন এটা সন্নিবেশ বন্ধন করতে যাবে, দেখো তার বন্ড করার ক্যাপাসিটি 4, নতুন করে যদি অক্সিজেনের সাথে বন্ধন করতে যায়, তাহলে তাকে একটা বন্ধন ভাঙতে হবে, একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন মিলে এখান থেকে যেটা বানাবে HCl বানায় ফেলাবে। তাহলে ঘটনা যেটা ঘটবে, দেখো যে Ci মানে সিলিকন একটা হাইড্রোক্সিল নতুন করে আসলো আর Cl3 হয়ে গেল, প্লাস হয়ে গেল HCl। তো সিমিলারলি যদি এটাকে আমি এরকম করে করতে 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 অনেকবার মানে 3বার করে যদি রিপ্লেস করে আরো, তাহলে আলটিমেটলি Ci মানে সিলিকন টেট্রাহাইড্রোক্সিল আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, তো কিন্তু এটা কখন পসিবল, যখন হচ্ছে সিলিকনের খালি ডি অরবিটাল আছে তাই।
দাঁড়াও, একটু প্রবলেম হয়েছে, পাওয়ার পয়েন্ট হ্যাং করছে। আচ্ছা, হ্যাঁ ঠিক হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তো সিলিকনের যেটা হয় তার হচ্ছে খালি ডি অরবিটাল আছে, তাই সে পানির থেকে লোন পেয়ার নিয়ে সন্নিবেশ বন্ধ করে একটা করে ক্লোরিন সরাতে পারে। কার্বন সেটা পারে না, তুমি কার্বন ইলেকট্রন বিন্যাস করো, কার্বন ইলেকট্রন বিন্যাসে কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে আছে, মানে বাইরের শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে কোনো খালি ডি অরবিটাল নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে পরীক্ষা যে হোয়াই অ্যামোনিয়া ইজ মোর বেসিক দেন ফসফিন বা PH3, মানে অ্যামোনিয়া কেন ফসফিন থেকে বেশি ক্ষারধর্মী? এটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে, এটা হচ্ছে রিটেন পরীক্ষা যেখানে বেশি এনে, এবার গুচ্ছ পদ্ধতিতে রিটেন হতে পারে, আবার ঢাকা ইউনিভার্সিটিতে হালকা রিটেন আছে, এই রিটেনে ধরে এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে। এটার পেছনে দুইটা কারণ, এক ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা অফ নাইট্রোজেন হচ্ছে কত, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো তোমার 3.5, ঠিক আছে? আর 3.5 না, কোন কোন বইতে 3.3 লিখছে, কোন কোন বইতে 3.2 লিখছে, আবার কোথাও 3.5 ও লিখছে। আর ফসফরাসের হচ্ছে যেটা 2.1। আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে তোমার অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে? আমি বললাম আর অফ নাইট্রোজেনের অ্যাটমিক রেডিয়াস হচ্ছে 0.11 ন্যানোমিটার, আর সরি নাইট্রোজেন হচ্ছে 0.075 ন্যানোমিটার, 0.5 ন্যানোমিটার। আর রেডিয়াস অফ ফসফরাসের অ্যাটমিক রেডিয়াস হচ্ছে, সেটা হলো তোমার 0.11 ন্যানোমিটার। তো ফসফরাসের আকার বড় হয় এবং নাইট্রোজেনের আকার ছোট, এই আকার ছোট হওয়ার কারণে নাইট্রোজেন যেটা করতে পারে, নাইট্রোজেনের কাছে যে হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন গুলা থেকে ইলেকট্রন ডেন্সিটি তার দিকে টেনে নিতে পারে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে এবং আকার ছোট হওয়ার কারণে। আর ফসফরাসের আকার বড় এবং ইলেকট্রোনেগেটিভিটি তোমার হচ্ছে যে কম, তাই এবং ইলেকট্রোনেগেটিভিটি কম বলতে কি, হাইড্রোজেনের 2.1, ফসফরাসের 2.1, তার মানে আলটিমেটলি ফসফরাস হাইড্রোজেন ইলেকট্রন টানতে পারবে না নিজের দিকে। যদি টানতেই না পারে তাহলে সে হচ্ছে বেস হিসেবে কাজ করবে কিভাবে, কারণ বেস হিসেবে কাজ করতে হলে তো লোন পেয়ার ইলেকট্রন কাউকে দিতে হবে। এখন নাইট্রোজেন তো লোন পেয়ার ইলেকট্রন কাউকে দিবে, ধর এটা প্রোটনকে দিল, আর দিতে গিয়ে দেখতেছে সে আবার দিক থেকে সাপোর্ট পাচ্ছে, তার জন্য আসলে তিন দিক থেকে সাপোর্ট পেলে এই লোন পেয়ার ইলেকট্রন ইজিলি দেওয়া সম্ভব, ফসফরাসের ক্ষেত্রে সেটা সম্ভব না। দ্যাট ইজ ওয়াই অ্যামোনিয়া হচ্ছে বেশি অ্যালকালাইন বা বেশি বেসিক হিসেবে কাজ করে। এবার আসলে ল্যান্থানাইডস এর কিছু বৈশিষ্ট্য নিয়ে যদি কথা বলি, ল্যান্থানাইডস এর বৈশিষ্ট্যের মধ্যে যেটা আছে সেটা হলো যে ল্যান্থানাইড গুলা আইআর এবং ইউভি লাইট শোষণ করতে পারে। হামজা বলো। আচ্ছা ভাইয়া, এখানে ওই যে ইএন এর মান কোন কোন মৌলগুলোর ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে? তড়িৎ ঋণাত্মকতার মান, আচ্ছা তড়িৎ ঋণাত্মকতার মান হ্যাঁ কোনগুলোর ক্ষেত্রে মুহূর্তে আমি ডিরেক্টলি লিখে দিই, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, অক্সিজেন, সালফার, সিলিকন, কার্বন তো বললাম, আর হচ্ছে ফসফরাস বলছে, আর কিছু লাগবে না, এই কটাই করো। আর সরি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এই কটার তড়িৎ ঋণাত্মকতা মুখস্থ রাখবে, তাইলেই হবে। এইগুলোর কি মানে ভেরিয়েশন আছে নাকি স্ট্যান্ডার্ড মান তো আছে না? স্ট্যান্ডার্ড মান আছে, যে কোনো একটা বই দেখে ফলো করবে, তাইলেই হবে। আচ্ছা এখন দেখো ল্যান্থানাইডস হচ্ছে তারা আইআর, ইনফ্রারেড রেডিয়েশন বা অবলোহিত রশ্মি, ইউভি বা অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, মানে তারা শোষণ করে কিন্তু রিলিজ করে হচ্ছে ভিজিবল লাইট, মানে তারা দৃশ্যমান আলোতে মানে দেয়, তাই তাদের অক্সাইডকে সানগ্লাস এবং গগলসে ব্যবহার করে। গগলস মানে যে সাঁতারুরা দেখবে এক ধরনের বিশেষ চশমা পরে হচ্ছে সাঁতার কাটে। তো প্রবলেম ছিল না, সানগ্লাস ইউজ করলে সুবিধাটা কি, ধরো সূর্যের আলোর থেকে আইআর, ইনফ্রারেড রেডিয়েশন বা অবলোহিত রশ্মি এবং ইউভি আসে, এটা কিন্তু আমাদের চোখে পড়লে আমরা চোখে দেখতে সমস্যা হয়। তো এদের অক্সাইডকে, এই যে ল্যান্থানাইডের অক্সাইডকে আমরা যদি সানগ্লাসের মধ্যে দিই তাহলে সেটা করবে এই দুটাকে অ্যাবজর্ব করে সে ভিজিবল লাইট বিকিরণ করবে, তখন আমি নরমালি যেটা লাইট আমরা চারপাশে দেখতে পাবো ওরকম লাইট দেখতে পাবো। এই জন্য দেখবো রোদের মধ্যে সানগ্লাস পরে হাঁটলে রোদ চোখে লাগতেছে না, কারণ রোদের যে ইউভি এবং আইআর রশ্মিটা যেটা কিনা আমাদের চোখে পড়লে আমাদের চোখে একটা ইরিটেশন হইতো, সেটা কিন্তু হইতে দিচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এদের অক্সিডেশন স্টেট বা তাদের জারণ অবস্থা খুব স্থিতিশীল, মোর স্টেবল অক্সিডেশন স্টেট, খুব স্থিতিশীল জারণ অবস্থা এদের রেডিয়াস অফ M3+, বলতে বোঝাচ্ছি যে ল্যান্থানাইড সিরিজের যে ধাতুগুলো আছে তাদের যে থার্ড মানে 3+ যে অক্সিডেশন স্টেট, এই অক্সিডেশন স্টেটের রেডিয়াসটা ল্যান্থানাম থেকে, তুমি যত ল্যান্থানাম 3+ থেকে লুটেসিয়ামের দিকে যাবা, ল্যান্থানাইড কিন্তু হচ্ছে ল্যান্থানাম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত, যত তুমি ল্যান্থানাম 3+, তারপরটা 3+, তারপরটা 3+ করে করে লুটেসিয়াম 3+ পর্যন্ত যাবা, ততই তাদের আকার ছোট হইতে থাকবে। দেখো যে রেডিয়াস অফ M3+
অফ ল্যান্থানাইডস, ল্যান্থানাইড সমূহের তৃতীয় মানে থার্ড অক্সিডেশন স্টেট মানে 3+ অক্সিডেশন স্টেটের রেডিয়াস রিডিউস করে ফ্রম ল্যান্থানাম 3+ টু লুটিসিয়াম 3+, এই ঘটনাটাকে ল্যান্থানাইড সংকোচন বলে। এই এমসিকিউটা বা এই ছোট্ট প্রশ্নটা রিটেনে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে যে ল্যান্থানাইড সংকোচন কাকে বলে বা নিচে এই ঘটনাটাকে কি বলে, যে ল্যান্থানাইডস এর মধ্যে ল্যান্থানাম 3+ থেকে বা ল্যান্থানাম থেকে লুটিসিয়ামের দিকে গেলে তাদের জারণ অবস্থার একটি নির্দিষ্ট জারণ অবস্থার জন্য তাদের আকার ছোট হয়, এই ঘটনাটাকে কি বলে? ল্যান্থানাইড সংকোচন বলে। অ্যাক্টিনাইডস এরা রেডিও অ্যাক্টিভ, বিকজ অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে মানে মলিকুলার রেট 82 এর বেশি হলে, সরি অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা 82 বেশি হলে সেগুলোকে আমরা রেডিও অ্যাক্টিভ বলি। তো অবভিয়াসলি অ্যাক্টিনাইড হচ্ছে 89 থেকে শুরু হয়, তাহলে এটা রেডিও অ্যাক্টিভ। ডেনসিটি হাই হবে, বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট হাই, কারণ ঘনত্ব যত বেশি বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট তত বেশি হবে, বিকজ এটা তত বেশি সলিড হবে, তত বেশি হার্ড হবে। মোর ইলেকট্রোপজিটিভ, ইলেকট্রোপজিটিভ মানে তাদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম। ইলেকট্রোপজিটিভ কোনো টার্ম না, ইলেকট্রোনেগেটিভিটির অপোজিট টার্ম হচ্ছে ইলেকট্রোপজিটিভিটি। থোরিয়া এবং সেরিয়াম অক্সাইড এই দুইটার অক্সাইডের মিক্সচারকে ইন হেডলাইট, মানে গাড়ির যে হেডলাইট আছে না রাত্রেবেলা যে গাড়ির হেডলাইট জ্বলে অথবা সার্চ লাইটে ব্যবহার করে। ফেরি পারাপার হইছো কে কখনো? ফেরি পারাপার দেখবা যে শীতের রাতে কুয়াশা কাটানোর জন্য দূরে একটা ফেরির মাথায় একটা লাইট থাকে, লাইটটা দূরের দিকে মারে, ওটাকে বলে সার্চ লাইট। ওইসব লাইট গুলাতে এই থোরিয়ার অক্সাইড এবং সেরিয়াম অক্সাইড ব্যবহার করে অথবা গাড়ির হেডলাইটে ব্যবহার করে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে অনেক হাই ইন্টেন্সিটি লাইট নির্গত হওয়ার জন্য। ঠিক আছে, এবার আসো আমরা কিছু পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে আইপি, আইপি মানে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি তুমি যত পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাবে আয়নীকরণ শক্তি বাড়বে। কেন বাড়বে? দেখো তুমি একটা নির্দিষ্ট পর্যায়ের কথা চিন্তা করো, একটা নির্দিষ্ট পর্যায়ে তুমি যত বাম থেকে ডানে যাও আকার ছোট হয়। কেন ছোট হয়? কারণ দেখো পর্যায় সংখ্যা মানে শক্তি স্তর ঠিক আছে কিন্তু ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে আকার ছোট হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনের প্রতি বাইরের শক্তিশালী ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ে। তাহলে আয়নীকরণ শক্তি মানে আয়নে পরিণত করা, কিভাবে? ইলেকট্রন সরায়। তাহলে যত বাম থেকে ডানে যাচ্ছ নিউক্লিয়াস তো ইলেকট্রন ছাড়তে যাচ্ছে না, সে আরো আকর্ষণ করছে, তাইলে কি হবে ঘটনা? আয়নীকরণ শক্তি বেশি লাগবে। আর উপর থেকে নিচে গেলে কি হয়? আকার বৃদ্ধি পায়, তাই আয়নীকরণ শক্তি কমে যায়। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে সেম ঘটনা, যত বাম থেকে ডানে যাবে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। যেমন আমি যদি গ্রুপ 17 এর কথা বলি, যেমন ফ্লোরিনের হচ্ছে 4, ক্লোরিনের 3, ব্রোমিনের 2.8, আয়োডিনেরও নিয়ার অ্যাবাউট 2.8। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই যে উপর থেকে নিচে যাচ্ছে আস্তে আস্তে তাদেরটা কমছে এবং আয়োডিন এবং ব্রোমিনটা নিয়ারলি খুব কাছাকাছি। ধরো ভ্যালুগুলো আসলে 2.8 না 2.7 সামথিং সামথিং সামথিং, এটাকে পূর্ণরূপে আমরা 8 লিখে ফেলি আর কি। ওকে, তো এই যে উপর থেকে নিচে যাচ্ছে কমছে কেন? আকার ছোট হচ্ছে, আকার বড় হচ্ছে। যত আকার বড় হবে দেখো যে নিউক্লিয়াস থেকে বাইরের শক্তিশালী ইলেকট্রনের দূরত্ব বাড়বে, তো ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বা ইলেকট্রনকে টাইনা ধরে রাখার ক্ষমতাও কমবে। তাই যত উপর থেকে নিচে যাবে আকার বাড়বে, ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। আর যত বাম থেকে ডানে যাবা সেটা ইলেকট্রনকে টাইনা ধরে বেশি, তাহলে ইলেকট্রনের প্রতি তোমার হচ্ছে কি নেগেটিভিটি, মানে হচ্ছে ইলেকট্রন নিজের দিকে ধরে রাখার ক্ষমতা। কোন ইলেকট্রন? সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন। ধরো এ এবং বি এর মাঝখানে একটা সমযোজী বন্ধন আছে, ইলেকট্রন নিয়ম অনুযায়ী থাকার কথা তাদের মাঝামাঝি, বাট মাঝামাঝি না থেকে যদি কেউ একজন নিজের দিকে বেশি টানে সেটাকে বলে তার ইলেকট্রোনেগেটিভিটি। এখন বেশি টানবে কখন? যখন নিউক্লিয়াস বেশি টানবে তখন, রাইট? আচ্ছা, এখন আসো যে ইলেকট্রন, একটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইএ বেশি, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বেশি। ঠিক আছে, আচ্ছা কেন বেশি? এটার কারণ কি বলতে পারবা? কি বলতে পারবা না? রোহান বলো। ক্লোরিনের শক্তি স্তর বেশি এজন্য। দেখো ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করো তুমি, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p5। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো 17 1s2 2s2 2p6 3s2 3p5 3d0। এখন কথা হচ্ছে যে ফ্লোরিনের শক্তি স্তর দুইটা। এখন প্রথম শক্তি স্তরে এই যে একটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর ইলেকট্রন ধরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে ধরে 8টা, তাহলে টোটাল ইলেকট্রন ধরতে পারে 10টা। 10টার মধ্যে দেখো ধরতে পারে 10টা, আছে 9টা, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 0.9, রাইট? এখন দেখো ক্লোরিনের ক্ষেত্রে শক্তি স্তর কিন্তু তোমার দুইটা না, 3টা। প্রথম শক্তি স্তর ইলেকট্রন ধরে দুইটা, দ্বিতীয়টাতে 8টা, পরেরটাতে 18টা, তাহলে মোট ইলেকট্রন ধরে কয়টা? 28টা।
হ্যাঁ 28টা। তাহলে এখন ক্যাপাসিটি হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে ওই ক্লোরিনের সবগুলো শক্তিশালী ইলেকট্রন ধরতে পারে 28টা, বাট আছে 17টা। তার মানে বলো ইলেকট্রন ডেনসিটি কোথায় বেশি? ইলেকট্রন ডেনসিটি অবশ্যই ফ্লোরিনের ক্ষেত্রে বেশি। এখন ইলেকট্রন ডেনসিটি যদি বেশি হয়, ইলেকট্রন আসক্তি মানে বাইরে থেকে ইলেকট্রন নিয়ে আসা, বাইরের শক্তি স্তরে, হ্যাঁ অসীম থেকে। তাহলে এখন দেখো যে জায়গায় ইলেকট্রনের ডেনসিটি বেশি সে জায়গায় ইলেকট্রন নিয়ে আসা সহজ, না যে জায়গায় কম সে জায়গায় নিয়ে আসা সহজ? অবশ্যই ক্লোরিনের এই জায়গায় ইলেকট্রনের ডেনসিটি কম, ঠিক আছে, ইলেকট্রন ডেনসিটি এই জায়গায় কম আর এই জায়গায় ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি। তো ইলেকট্রন ডেনসিটি যেখানে কম সেখানে কি হবে? ইজিলি ইলেকট্রন আনা যাবে, তাই বলা হয় যে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। কিন্তু নিয়ম অনুযায়ী উপর থেকে নিচে গেলে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি কমতো, একটু আগেই বলছি, এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এখন আরো কিছু জিনিস একটু তোমাদের একটু ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। ধরো যে দুইটা ক্লোরিন অ্যাটম দুজনের সাথে সমযোজী বন্ধন হবে, এটা ক্লোরিন এর একটা ক্লোরিন, আমি জাস্ট সিম্পলি দেখানোর চেষ্টা করছি। দুইটা আবদ্ধ হলে দেখো তাদের মাঝখানে কিন্তু একটা ওভারল্যাপিং হয়, হ্যাঁ। এই ওভারল্যাপিং হওয়ার ফলে তাদের যে সমযোজী ব্যাসার্ধ কোনটাকে আমরা বলবো? সমযোজী ব্যাসার্ধ বলবো, ধরো এটা হচ্ছে একটা ক্লোরিনের কেন্দ্র, এটা আরেকটা ক্লোরিনের কেন্দ্র। তো দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি আমি ডি বলি, তাহলে সমযোজী ব্যাসার্ধ এটাকে আমরা বলি কোভ্যালেন্ট রেডিয়াস হবে d/2, যাদের মধ্যে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। সিমিলারলি আমরা যেটা বলবো যে ধাতব ব্যাসার্ধ, ধাতব বন্ধনে দুইটা ধাতব আয়ন একসাথে থাকে। এখন ধাতব আয়ন কিন্তু একটা একটার সাথে ওভারল্যাপ করে না, সমযোজীতে যেরকম ওভারল্যাপ হয় অরবিটালের, তখন দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যেটা থাকবে সেই দূরত্বের অর্ধেকটাকে আমরা বলবো হচ্ছে যদি ডি হয়, তাহলে d/2 কি হবে? d/2 হবে তখন ধাতব ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে বুঝতে হবে তোমাকে যে ধাতব ব্যাসার্ধ কিন্তু সমযোজী ব্যাসার্ধের চেয়ে বেশি। ইউজুয়ালি ধাতব ব্যাসার্ধ, কেননা কারণ এখানে তো ওভারল্যাপিং হচ্ছে, দুটো নিউক্লিয়াস কাছাকাছি চলে আসে কোভ্যালেন্ট বন্ডে বা সমযোজী বন্ধনে, কিন্তু ধাতব বন্ধনে কিন্তু এই ঘটনাটা ঘটে না। ধাতব বন্ধনে যেটা দুইটা ধাতব পরমাণু সর্বোচ্চ দুইটা একদম গায়ে গায়ে লেগে থাকতে পারে, তখন তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই ধাতব বন্ধনের মানে সমযোজী বন্ধনের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের চেয়ে বেশি হয়। তো ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের চেয়ে ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের চেয়ে 10 থেকে 20% বেশি হয়, ঠিক আছে। এই জিনিসটার ব্যাখ্যা কি? এই জিনিসটার ব্যাখ্যা হচ্ছে এরকম বলবো যে সমযোজী বন্ধনে অরবিটালের অতিক্রমণ হওয়ার কারণে দুটো নিউক্লিয়াস কাছাকাছি চলে আসে, নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্বের অর্ধেক, অবশ্যই ধাতব বন্ধনের যে দূরত্ব দুটো নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেকের চেয়ে কম হয়, তাই। ওকে, আরেকটা জিনিস একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে আকার বা আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ কার কম বা বেশি এটা কিভাবে বুঝবা? মাঝে মাঝে এরকম আমরা দোটানে পড়ে দিই, সোডিয়াম প্লাসের আকার বড়, রেডিয়াস অফ সোডিয়াম প্লাস বড় না রেডিয়াস অফ অ্যালুমিনিয়াম 3+ বড়? এটা বের করার খুব সহজ উপায় হচ্ছে তুমি যেটা করবা, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা গুণ করবা। তুমি সোডিয়াম প্লাসের ক্ষেত্রে দেখো প্রোটন আর ইলেকট্রন সংখ্যা গুণ করলে সোডিয়ামের প্রোটন হচ্ছে 11টা, ইলেকট্রন হচ্ছে কয়টা? 10টা, তাহলে গুণফল হচ্ছে 110। আর অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে দেখো প্রোটন হচ্ছে 13টা, ইলেকট্রন হচ্ছে 10টা, তাহলে গুণফল হচ্ছে 130। আসল ঘটনা যে এফসি কুলম্বিক ফোর্স মানে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার বা ডি স্কয়ার। Q1 Q2 হচ্ছে চার্জের মান, তো চার্জের মান যত বেশি আকর্ষণ তত বেশি। এখন দেখো চার্জ মানে কি, এখানে তো দুইটা চার্জ আছে, একটা প্রোটন একটা ইলেকট্রন প্রতিটা আয়নের ক্ষেত্রে। তাহলে প্রোটন আর ইলেকট্রনের হিসাব করলে দেখো যে জায়গায় গুণফল বেশি সেই জায়গায় দুইটার গুণফল বেশি, ফোর্সের মান বেশি। ফোর্সের মান বেশি মানে নিউক্লিয়াস প্রোটনগুলা ইলেকট্রনকে টানবে বেশি, তাহলে আকার ছোট হয়ে যাবে। এখন দেখো অবভিয়াসলি অ্যালুমিনিয়াম 3+ কি আকার ছোট বেশি, তাই এটা গ্রেটার দেন এইটা, সোডিয়াম প্লাসের আকার অ্যালুমিনিয়াম 3+ থেকে বেশি। এই কনসেপ্টটা কাজে লাগে তুমি চাইলে ইজিলি যে কোনো এক কিছুর আয়নিক ব্যাসার্ধ বাইর করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে আমরা একটু এই টপিক থেকে বেরিয়ে আমরা হচ্ছে এবার হাইব্রিডাইজেশনে যাই। এইটুক পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে করে ফেলে এটা শেষ করে আমরা হাইব্রিডাইজেশন বা সংকরণে যাই। জি ভাইয়া। বলো। ভাইয়া যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা একটু। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে আমরা যখন ভ্যান ডার ওয়ালস বন্ধন পড়বো তখন যে পড়াবো। ও আচ্ছা, এখানে একটু তবে এটা সহজে বলি ভ্যান ডার একটা ওয়ালস কোশ্চেন ছিল ব্যাসার্ধটা তো, আচ্ছা পরে করব।
সমযোজী ব্যাসার্ধ যেরকম হয়, সমযোজী বন্ধনে আবদ্ধ মৌলগুলোর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে সেম ঘটনা, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। ভাইয়া এখানে কি দুইটা পাশাপাশি অণুর ক্ষেত্রে বিবেচনা করে? হ্যাঁ, অণুর ক্ষেত্রে বিবেচনা করা হবে সেখানে। কিন্তু এখন এক এক জায়গায় দুইটা অণু কি সবসময় একই দূরত্বে থাকবে, মানে আলাদা আলাদা হবে না এরকম? একটু ব্যাখ্যা এটা পাবা, একটু ভ্যান ডার ওয়ালস সমস্যা ছিল। বন্ধন যখন পড়াবো তখন পাবা। আচ্ছা, হাইব্রিডাইজেশনে কাদের কাদের সমস্যা আছে? আচ্ছা, হাইব্রিডাইজেশন বা সংকরণ, এটা হ্যান্ড রেজ করো। তাসফিয়া বলছে সমস্যা আছে, রোশনি বলছে সমস্যা আছে, নাইকার আবিরের সমস্যা নাই, আমির হামজার সমস্যা নেই, শাওনের সমস্যা নেই, তাসনিমের সমস্যা, তাসনিমের সমস্যা না থাকার কথা বলছে, তাসনিম এই ক্লাসটা আগে আগে একবার করছে। ওকে, তো আমরা সংকরণের বেসিক নিয়ে একটু কথা বলবো, তারপর আমরা হচ্ছে একদম শর্টকাটে চলে যাবো, বিকজ অ্যাডমিশন এক্সামের জন্য আসলে এত এইচএসসি এর মতো করে ডিটেলস লিখতে হবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে সর্বপ্রথম আমি যদি বলি তোমাকে যে কার্বন এক্সাইডেড সেটে কার্বন ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2px1 2py1 2pz0। এক্সাইডেড সেটে যেটা হয় 2s থেকে একটা ইলেকট্রন জেডে চলে যায়, নরমালি কিন্তু 2pz0 থাকে। তো এখন আমি যদি বলি যে সমযোজী বন্ধনের দুইয়ের নিয়ম কাকে বলে, সমযোজী বন্ধনের দুই নিয়মে যে দেখো, যেমন হাইড্রোজেনের 1s1 একটা ইলেকট্রন আর একটা হাইড্রোজেনের 1s1 ইলেকট্রন, দুজনের দুটো বিজোড় ইলেকট্রন আছে, এখন দুজনের সাথে 1s1 প্লাস 1s1 মিলে একটা, এই যে একটা এস অরবিটাল মিলে একটা নতুন সংকরিত অরবিটাল তৈরি করে, এরকম একটা কিছু তৈরি করে। ইলেকট্রন দুটো এই যে মাঝামাঝি জায়গাটাতে থাকে, ঠিক আছে? তো এটা হলো হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধন হলো। এটাকে বলে দুইয়ের নিয়ম, যে কারো একটা বিজোড় ইলেকট্রন আছে, সে আরেকজনের বিজোড় ইলেকট্রনের সাথে মিলে জোড়া তৈরি করলো বা অষ্টক পূর্ণ করলো। এখন কথা হচ্ছে যে এই যে কার্বনের 4টা বিজোড় অরবিটাল আছে, এখন আমি যদি এখানে একটা হাইড্রোজেনের 1s1 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 দিই, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে এই দুজনের মধ্যে যে একটা বন্ধন হবে, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন হবে। তো কথা হলো যে এই যে বন্ধন হয়েছে পিএক্স পিওয়াই পিজেড, দেখেন এরা কিন্তু একই শক্তি, মানে একই শক্তির অরবিটাল, কিন্তু তাদের অক্ষ ভিন্ন, সেটা সমস্যা না। তার মানে এই পিএক্স এর সাথে এস এর যে সব বন্ধনের বন্ধন শক্তি পিওয়াই পিজেড তিনজনের যে বন্ধনের বন্ধন শক্তি একরকম হবে, আর 2s এর সাথে 1s এর বন্ধনের বন্ধন শক্তি একরকম। তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের যদি 4টা বন্ধন হয়, তাহলে এখন দেখেন 4টা বন্ধনের মধ্যে যে কোনো তিনটার হচ্ছে শক্তি একরকম আর একটা শক্তি অন্যরকম, এটাই হওয়া উচিত। কিন্তু এক্স রে ডিফ্রাকশন বলে যে প্রত্যেকটা বন্ধনের বন্ধন শক্তি সমান। তখন সায়েন্টিস্ট একটা ঝামেলায় পড়লো, কি ঝামেলা? আচ্ছা তাইলে মনে হয় এইভাবে ঘটনা ঘটে না। কিভাবে ঘটনা ঘটে? তখন তারা চিন্তা করলো এরকম, আচ্ছা ঘটনা যদি এভাবে না ঘটে থাকে কিভাবে ঘটে? তারা তখন চিন্তা করলো যে, যেমন তারা তখন যে কনসেপ্ট নিল সেটাকে বলে সংকরণ। সংকরণের ডেফিনেশন তোমরা সবাই জানো, যে বাইরের শক্তি স্তরের অরবিটাল সমূহ প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল সমূহ একে অপরের সাথে মিলিত হয়ে একটি নতুন ধরনের অরবিটাল তৈরি করে, এটাকে আমরা বলি সংকর অরবিটাল, যে অরবিটালগুলোর প্রত্যেকের শক্তি সমান এবং যতজন অংশগ্রহণ করবে ঠিক ততজন উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে আগে বলি সংকরণ ইটস লাইক আলু ভর্তা। তুমি বাজার থেকে আলু নিয়ে আসছো 4টা 4 এলাকার ভিন্ন ভিন্ন আলু, এটা হচ্ছে বিক্রমপুরের আলু, এটা রংপুরের, এটা ঢাকার, এটা ধরো লালমনিরহাটের। এখন তুমি 4টা ভিন্ন ভিন্ন জায়গার আলু নিয়ে আসছো, 4টা দিয়ে ভর্তা বানাইছো, ভর্তা। তো ভর্তা বানানোর পরে এখন তুমি তোমার বাসায় মেম্বার 4জন, 4টা নতুন নতুন গোল্লা বানাইছো। এখন আমি যদি জিজ্ঞেস করি যে কোন গোল্লায় কোন এলাকার আলুর পরিমাণ বেশি, কেউ কি বলতে পারবা? কারো পক্ষে বলা সম্ভব না। তুমি বলবা যে আচ্ছা এখানে বিক্রমপুর আছে, রংপুর আছে, ঢাকা আছে, লালমনিরহাট আছে, প্রত্যেকটা সেম, প্রত্যেকের এনার্জি সেম। তো অরবিটালের সংকরণটা কাইন্ড অফ ওরকম। এখানে অরবিটাল আছে দেখো, একটা বাইরের শক্তি স্তরে, 2টা 3টা 4টা, 4টা অরবিটাল একে অপরের সাথে এরকম করে আলু ভর্তা হবে, এটা বলে আমরা সংকরণ ভর্তা। তাহলে অরবিটাল ভর্তা, তাহলে অরবিটাল ভর্তা যদি হয় তাহলে আলটিমেটলি নতুন কয়টা পাবো আমি? অবভিয়াসলি 4টাই পাবো। তাহলে এখন প্রত্যেকটা অরবিটালকে আমরা যেটা বলি সংকরিত অরবিটালকে সাই দিয়ে প্রকাশ করি, সাই, পিএসআই হচ্ছে সাই, এটাকে বলে সাই, সাই দিয়ে প্রকাশ করি। এখন শক্তি স্তর তো 2 নম্বর শক্তি স্তর, তাহলে 2 লিখলাম। এখন কথা হচ্ছে দেখো, যেরকম আলুর ভর্তা প্রত্যেকের শক্তি সমান, প্রত্যেকে দেখতে একই রকম, প্রত্যেকের অ্যামাউন্ট সেম, তাহলে এখানেও সাই সাই করে নতুন সাইডটা পাওয়া যাবে। এন্ড প্রত্যেকে দেখতে সেম, ভালো কথা, কিন্তু এটাকে নাম্বার দিলাম 1 নাম্বার, এটা দিলাম 2 নাম্বার, এটা দিলাম 3 নাম্বার, এটা দিলাম 4 নাম্বার। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা জানি যে একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল যদি একসাথে ওভারল্যাপ করে, তাহলে আলটিমেটলি ঘটনাটা দ্বারা এরকম। এটা সবাই জানো যে একটা এস এবং একটা পি ওভারল্যাপ করলে এরকম একটা ঘটনা অবস্থা দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? তো দেখো যে এস অরবিটালের এই দিক, এই যে তুমি যে কার্ভেচার রাখছো বা এই যে বক্রতা, এই বক্রতার এই অংশে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, এই অংশে ইলেকট্রনের ঘনত্ব না, এটা বলে নোডাল পয়েন্ট বা নোড, এই জায়গায় ইলেকট্রনের ঘনত্ব 0।
তো যখন এটাই এস এর সাথে সংকরিত হবে বা বন্ধনে আবদ্ধ হবে, তখন এই গোলার ইলেকট্রন, দেখো এই অংশটা, এই পাশটা কিন্তু এস এর সাথে অধিক্রমণ করবে বা মুখোমুখি মিলবে। তাহলে এই অংশের ইলেকট্রন গুলো খুব সুন্দর মধ্যে দিকে শিফট হবে। তার মানে ঘটনাটা ঘটবে এরকম যে পি অরবিটালটা এরকম হয়ে যাবে, এই ছোট এক পাশটা ছোট একটা বড় হবে, তাহলে এটার সাথে তখন এসটাকে নিয়ে আসো, তাহলে এই যে এই আলটিমেটলি ঘটনা যেটা হলো যে এই এস আর পি মিলে আসলে এরকম কিছু একটা বানালো, এটাই হচ্ছে এরকম বানাইছে। একটা এস আর একটা পি মিলে এরকম বানায়। এখন যদি ঘটনা এমন হয় যে দেখো এখানে একটা এস তিনটা পি, তাহলে ঘটনা হয়তো এরকম, এরকম একটা অরবিটাল শেপ আমরা পাইতাম। তো এরকম একটা অরবিটাল শেপ যদি পাই, এরকম একটা অরবিটাল শেপ আসলে খাতায় আঁকানো একটু মুশকিল। এই মুশকিলটাকে দূর করার জন্য আমরা বলছি যে সংকরণ যা ইচ্ছা তাই দেখতে সবই এরকম। এখন দেখো সংকরণে এস আসছে পি আসছে তিনটা, তাই এরকম লিখছি আমি, এরকম হয়েছে মানে হয়েছে এরকম, বাট আমি বলছি যে না আমি সহজ করে দিন এরকম বললাম। কিছু কিছু সংকরণ আছে এরকম যে এস আছে পি আছে, তার সাথে ধরো sp3 d2 ডিও আসছে। এখন ডি অরবিটাল দেখতে কেমন, ডি অরবিটাল দেখো যে এরকম করে চারটা ডাম্বেল, খালি একটা এস এর সাথে তিনটা পি আসছে, এরকম ঘটনা ঘটছে। এটাকে আমরা সহজ করার জন্য এইভাবে লিখে ফেলাইছি যে সব এরকম ধরবো। এখন যদি ডিও আসে তাহলে ব্যাপারটা আরো হজবরল হবে, ভিজুয়ালাইজ করারও চিন্তা ভাবনা আসছে না যে আচ্ছা কি হবে আমি বুঝতেছি না। তাহলে আমি কি করব, যাই হোক না কেন অরবিটাল সংকরণ মানে দেখতে এরকম। তাহলে নতুন এরকম এরকম পাওয়া যাবে চারটা, এটাও এরকম, এটাও এরকম, এটাও এরকম, এটাও এরকম। এখন প্রত্যেকের সমশক্তির, তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালের সময় কোন সূত্র মেনে ইলেকট্রন বিন্যাস করতে একটু লিখো তো, চ্যাট বক্সে লিখো। চ্যাট বক্সে লিখো যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সময়ের ক্ষেত্রে আসলে কোন সূত্র মানতে হয় ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। তার সে বলছে আউফবাউ আউফবাউ আউফবাউ, না, হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি বলে, সমশক্তি সম্পন্ন অরবিটালের সময় ইলেকট্রন সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকবে। মনে পড়ছে? যেমন পিএক্স পিওয়াই পিজেড এ যখন ইলেকট্রন বিন্যাস করো তখন কি করো, হুন্ডের নীতি মানো না, হুন্ডের নীতি মানো। তাহলে হুন্ডের নীতি অনুযায়ী এখন দেখো যারা এই যে সংকরণে অংশগ্রহণ করলো তাদের কাছে ইলেকট্রন আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা। এবার তোমার হাতে ইলেকট্রন চারটা, তোমার কাছে সমশক্তির অরবিটাল চারটা, তাহলে প্রত্যেককে আগে একটা করে ইলেকট্রন দিবা, দেন বাকি থাকলে অন্য কাউকে দিবা। চারটে ইলেকট্রন দেওয়া শেষ। তার মানে আমি নতুন চারটা অরবিটাল পাইলাম, প্রত্যেকেই দেখতে হচ্ছে এরকম, তার কাছে একটা করে ইলেকট্রন আছে। তো এই চারটে অরবিটাল নিজেদের মধ্যে কিভাবে থাকলে পরে বিকর্ষণ সবচেয়ে কম হবে, তারা হচ্ছে চতুস্তলকীয় ভাবে থাকলে বিকর্ষণ সবচেয়ে কম হয়। ইটস লাইক ধরো একটা ক্যামেরার ট্রাইপড, ক্যামেরার তিনটা পা এরকম, ট্রাইপড দেখছো, ক্যামেরার ট্রাইপডের তিনটা পা, ধরো এটা এই যে এটা মোটা করে দিচ্ছে, এটা পেছনের দিকে, এটা সামনের দিকে, এটা এই দিকে। সো এখন তিন দিকে তিনটা দিলাম আর এই উপরে একটা লাইন লাঠির মতো দিলাম। তো দিস ইজ, আচ্ছা আমি একটু যদি ভিডিওটা অন করি তাহলে হয়তো তোমাদের বুঝাইতে পারবো আমি আশা করছি। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। ধরো ধরো ইটস লাইক দ্যাট, এরকম করে যদি আর এদিকে একটা, এই যে হাত এদিকে দেখো, দেখতে পাইছো এটা, এটা মোবাইলটা, এটা হচ্ছে আমার সেই পেন, আর এদিকে আমার হাত যদি থাকে, আর এদিকে একটা চারটা। সো আমি যখন বোর্ডে আঁকেছি, বোর্ডে আঁকানোর ব্যাপারটা দেখো তোমরা বুঝতে পারো কিনা, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। হুম, দেখো যে একটা দুইটা তিনটা চারটা, তো এইভাবে তারা থাকতে পারে, তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয়, এবং কারণ তাদের সবার কাছে ইলেকট্রন আছে, ইলেকট্রন থাকলে একে অপরকে বিকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। তো যেহেতু বিকর্ষণ করে, তাহলে আলটিমেটলি তারা এইরকম ভাবে থাকলে বিকর্ষণ সবচেয়ে কম হয়। এখন এটাকে আমি যদি ছবির মাধ্যমে দেখাই, দেখো এদিকে একটা দিলাম, এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা। তো এটাকে একটু ছোট করে দেওয়ার পেছনে উদ্দেশ্য এটা পেছন দিকে আছে বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখানে দেখো আমরা চাইলে কিন্তু একটা চতুস্তলক আঁকতে পারি, এটা আসলে বোঝা যাচ্ছে না এরকম করে চতুস্তলকটা, এটা বোঝানোর উপায় আছে, শর্টকাট করে যদি আমি একটু আঁকি, দেখো দেখো এটাকে চতুস্তলক মনে হয়। এবার পরে যেটা আঁকলাম কেমনে জি চতুস্তলক, ভাইয়া। দেখো এই যে এটা একটা তল, এই যে সামনের এই অংশটা একটা তল, পেছনে একটা তল হয়েছে না, এই যে এটা পেছনে হ্যাঁ একটা ভাইয়া। হয়েছে না, আর নিচে একটা হয়েছে না, হুম। চারটা তল, তো এটাকে বলে চতুস্তলকীয়। আচ্ছা চতুস্তলকীয় এটাকে ইংলিশে বলে টেট্রাহেড্রাল, ঠিক আছে? আচ্ছা টেট্রাহেড্রাল চতুস্তলকীয়।
এখন প্রত্যেকের কাছে ইলেকট্রন একটা করে, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তাহলে এই জায়গায় একটা হাইড্রোজেন নিয়ে আসো, হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিলা, আর একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন, 1s1 এর একটা ইলেকট্রন, এখানে একটা 1s1 এর একটা ইলেকট্রন। তাহলে এবার CH4 হলো, এবার প্রত্যেকটা বন্ধনের বন্ধন শক্তি সমান, কারণ এটাও শক্তি সমান, শক্তি সমান, শক্তি সমান, শক্তি সমান, প্রত্যেকের সাথে হাইড্রোজেন আসছে, তাইলে এখন প্রত্যেকের বন্ধন শক্তি সমান হলো। আর এদের মধ্যকার বন্ধন কোণ কত? এদের মধ্যকার বন্ধন কোণে 109 9.5 ডিগ্রি আর কি, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে এই সংকরণটাকে আমরা কি সংকরণ বলবো? তাহলে দেখো এখানে একটা পি এস সংকরণ করছে, তিনটা পি, এটাকে বলা হয় sp3 সংকরণ। কি সংকরণ? এটাকে বলা হয় sp3 সংকরণ। আচ্ছা, জ্যামিতিক আকৃতি কি এটার? জ্যামিতিক আকৃতি হচ্ছে চতুস্তলকী বা টেট্রাহেড্রাল। বন্ধন কোণ কত? 109.5 ডিগ্রি। এবার আসো, আমি যদি ধরো মিথেনের জায়গায় যদি বোরন ট্রাইক্লোরাইড বলতাম, তাহলে বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে কি আছে? বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে দেখো যে বোরন ইলেকট্রন বিন্যাস করে এক্সাইটেড স্টেটে 1s2 2s2 2px1 2p 2s2 না 2s1 এক্সাইটেড স্টেটে ডিরেক্টলি লিখছি 2py1 2pz0। এই অবস্থা থেকে দেখো যে এই বোরনের বাইরে শক্তি স্তর অরবিটাল আছে 4টা, বাট 4টা সংকরণে অংশগ্রহণ করবে না, করবে হচ্ছে এই 3টা। তাহলে এই 3টা অংশগ্রহণ করে দেখো একটা s 2টা p, তাহলে সংকরণ হলো sp2। এখন অংশগ্রহণ করছে 3 জন, তুমি নতুন পাবা 3টাই, তাহলে নতুন এরকম 3টা পাবা। এখন দেখো 3টা যে পাইলা, এই 3টার মধ্যে দেখো তো ইলেকট্রন আছে কয়জন? একটা, দুইটা, তিনটা, তাহলে প্রত্যেককে একটা একটা করে ইলেকট্রন দাও। এখন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আগেরটার ক্ষেত্রে দেখো যারা কিনা সংকরণে অংশগ্রহণ করছিল, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ ছিল, তাই সেটাকে আমরা ত্রিমাত্রিক ভাবে চতুস্তলক করে দেখাইছি। এটা কিন্তু 3D একটা ছবি। এখন এর ক্ষেত্রে কিন্তু 3D না, 2D। 2D মানে দ্বিমাত্রিক ভাবে 3টা অরবিটাল এমন ভাবে থাকবে যেন বিকর্ষণ সবচেয়ে কম হয়। দেখো সেটা এইভাবে থাকলে বিকর্ষণ সবচেয়ে কম হয়, লামির উপপাদ্যের মতো। যারা অলরেডি এইচএসসি মানে সেকেন্ড ইয়ার পড়ছো তারা হয়তো লামির উপপাদ্য জানো, কাইন্ড অফ এরকম। তা আমরা আসলে ছোট ছোট ডাম্বেল গুলো দেখাই না। কেন দেখাই না? কারণ দেখালে দেখো এই জায়গায় হ্যাপাজের একটা অবস্থা হয়ে যায়, এই জন্য দেখাই না। যাই হোক, এইভাবে থাকলে পরে তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয়, এবং এইভাবে থাকলে তাদের মধ্যে বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। এখন প্রত্যেকের কাছে ইলেকট্রন আছে একটা একটা করে। ক্লোরিনের 17 নাম্বার ইলেকট্রন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p5, 3p5 কে লিখলাম 3px2 3py2 3pz1 আকারে। তাহলে পিজেডটা খালি, তাহলে পিজের এদিকে একটা বন্ধন করতে পারি ইলেকট্রন দিয়ে, আরেকটা সমযোজী বন্ধনের 2 এর নিয়ম অনুযায়ী আর কি। তাহলে দেখো এটার আকৃতিটা কেমন হলো? এটা একটা ত্রিভুজের মতো, বাট এটা একটা সমতল। এক্স ওয়াই কিন্তু একটা সমতল, হ্যাঁ, এক্স ওয়াই সমতল, এটা আমরা বলি সমতলীয় ত্রিভুজাকার। কিছু কিছু পরীক্ষা, যেমন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু মাঝে মাঝে ইংলিশেও দেয়, তাই আমি দুইটাই লিখে দিব, প্ল্যানার ট্রায়াঙ্গুলার। তোমরা প্রশ্ন ঘাটাঘাটি করছো হতে পারে, তোমরা জানো যারা যারা এইচএসসি দিবা আর কি, মানে অ্যাডমিশন এক্সাম দিবা। সিমিলারলি আমরা যদি বেরিলিয়াম ট্রাইক্লোরাইডের কথা বলি, BeCl2, BeCl2 এর কথা বললে কি হবে? বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস করে এক্সাইটেড স্টেটে 4 1s2 2s1 2px1 y0 2pz0, এই দুইটা হাইব্রিডাইজড হবে। তাহলে দুইটা হাইব্রিডাইজড হলে মানে সংকরণ হবে sp। দুইজন হাইব্রিডাইজ হিসেবে মানে নতুন পাবা দুইটা, ইলেকট্রন আছে একটা একটা দুইটা, তাহলে প্রত্যেককে একটা একটা করে দাও। তাহলে তারা দেখো এটা এক্স অক্ষ এবং এস অরবিটাল কিন্তু এক্স অক্ষ বরাবর ওরিয়েন্টেশন হয়। তাহলে আসলে এক্স অক্ষ মানে একটা লাইন, এই দুটো অরবিটাল একটা লাইন বরাবর থাকবে। কিভাবে থাকবে? এদিকে একটা ডাম্বেল তো এদিকে একটা ডাম্বেল। এখন দেখো ছোট ছোট ডাম্বেল গুলো কিন্তু এই যে দুটো অংশ কিন্তু আমরা আগের ছবিগুলোতে দেখাই না, বাট এক্ষেত্রে দেখাইতে হবে। না দেখালে কিন্তু একটা পি অরবিটাল হয়ে যায়, বাট আগের গুলোর ক্ষেত্রে কিন্তু না দেখালে পি অরবিটাল মনে হয় না, ঠিক আছে। ওকে, তো সিমিলারলি আবার ক্লোরিনের যে 17 নম্বর ইলেকট্রন দিয়ে এদিকে একটা করো। তাহলে দেখো এটা কিন্তু বন্ডিং এর হলো 180 ডিগ্রি, দেখতে স্ট্রেট লাইন মানে সরল রৈখিক মানে লিনিয়ার। আই থিংক বুঝতে পারছো। এখন আসো সিমিলারলি যদি আমরা বলি যে ধরো PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে তুমি যদি হিসাব করে দেখো, আমি একটা শর্টকাট সূত্র শিখাই দেবো, ওই সূত্র ফলো করে সবকটা করা যাবে। সূত্রটা হচ্ছে x = ½ m + v - c + a। এখন এখানে m কি জিনিস? m হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন। v কি জিনিস? সরি, v মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন, আর m মানে একযোজী পরমাণুর সংখ্যা। c
সি হচ্ছে ক্যাটায়নের চার্জের মান, হ্যাঁ, আর এ হচ্ছে অ্যানায়নের চার্জের মান। তো ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে যদি আমি এক্স এর মান বের করতে চাই, এক্স এর মানটা কি আসলে, এক্স যদি হয় 2 তাহলে সংকরণ sp, এক্স যদি হয় 3 তাহলে সংকরণ sp2, এক্স যদি হয় 4 তাহলে সংকরণ sp3, সরি sp, হ্যাঁ, এক্স যদি হয় sp3 dsp2 অথবা sp2d, আর এক্স যদি হয় 5 তাহলে হবে sp3d অথবা dsp3, এক্স যদি হয় 6 তাহলে সংকরণ হবে sp3d2 অথবা d2sp3, আর যদি এক্স এর মান হয় 7 তাহলে sp3d3। এখন আমি যদি ফসফরাসের ক্ষেত্রে চিন্তা করি, দেখো ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, ফসফরাসের এক্সাইডেড স্টেট ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1 3dxy1। দেখো তার বাইরের শক্তি স্তরে 1টা 2টা 3টা 4টা 5টা অরবিটাল আছে, তাহলে 5টা অরবিটালের মধ্যে সংকরণ যদি তাহলে হবে sp3d। শর্টকাট সূত্র বসাও, ফসফরাসের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, ফসফরাসের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। আর একযোজী পরমাণু, দেখো ক্লোরিনের কিন্তু যোজনী 1, তাহলে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা, 5টা। এটার মধ্যে এটা কি ক্যাটায়ন, মানে এর উপরে কোনো প্লাস চার্জ নাই, তাহলে ক্যাটায়নের মান চার্জের মান 0, কোনো মাইনাস চার্জও নেই, অ্যানায়নের চার্জের মান 0। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা এক্স এর মান পাচ্ছি 5, এক্স এর মান 5 হলে কি হয় সংকরণ, sp3d অথবা dsp3 হয়। মনে রাখবা যে এই যে ডি গুলা যখন আগে, মানে ডি যখন সংকরণে আসবে, ডি যদি আগে থাকে, মানে যেমন sp3d ডি পরে, dsp3d আগে, এরকম অবস্থায় ডি আগে থাকার মানে এটা জটিল যৌগের ক্ষেত্রে সম্ভব। নরমালি যেসব যৌগগুলো আমরা পড়ছি এখন, এগুলোর ক্ষেত্রে ডিটা পরেই থাকবে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে কি হবে, sp3d হলো, এখানে x এর মান 5 হলো। এখন যদি 5 হয় তখন কি ঘটনা ঘটবে, আসলে 5 হলে পরে অবস্থাটা দাঁড়াবে এরকম যে আমি নতুন এরকম 5টা অরবিটাল পাবো, এবং ইলেকট্রন প্রত্যেকের কাছে কটা করে থাকবে, দেখো ফসফরাসের বাইরের শক্তি স্তরে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন, তাহলে প্রত্যেকের কাছে একটা করে ইলেকট্রন থাকবে এরকম, এরকম সেম 5টা পাওয়া যাবে, 5টি পাওয়া যাবে। 5টা কিভাবে থাকলে পরে বিকর্ষণ সবচেয়ে কম হবে, সে কিভাবে থাকলে বিকর্ষণ সবচেয়ে কম হবে ব্যাপারটাকে বুঝাই কিভাবে, আমি একটা খাতার পেজ ছিপতেছি, খাতার পেজ ছিঁড়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। এই খাতার পেজটা দেখছো, এই যে সমতলীয় ত্রিভুজ না এটা একটা, হুম, এটা ত্রিভুজের হ্যাঁ মতো না? আচ্ছা, এখন এই ত্রিভুজের মধ্যে দেখো এই যে ফ্ল্যাট যদি রাখি এই ত্রিভুজটাকে, এই যে মাঝখানে পয়েন্ট থেকে আমি যদি উপরের দিকে একটা অরবিটাল টানি, এদিকে একটা অরবিটাল আর এদিকে একটা অরবিটাল, তাহলে কয়টা অরবিটাল টান হলো, 3টা। এই 3টাকে এবার আমি এরকম করে ফ্ল্যাট করব, সমতল করে ফেলবো, সমতল করে উপর থেকে একটা অরবিটাল দিব, তাহলে 4টা হলো, নিচ থেকে একটা অরবিটাল দিব, তাহলে কয়টা হলো, 5টা হলো। দেখো তো বোঝা যায় কিনা, বোঝা যায়? জি ভাইয়া। তাহলে এখন এই যে উপরের যে পয়েন্ট আছে, উপরের টপ পয়েন্ট দেখো, এই হ্যাঁ টপ ভাইয়া। পয়েন্টের সাথে এই যে টপ পয়েন্ট আমি আঙুল নাড়াচ্ছি দেখো, এই টপ পয়েন্টের সাথে তুমি এই অংশটা এই কোণাটাকে মিলাও, তাহলে এই জায়গায় একটা, আমি এইটাকে ফেলি, ধরো এরকম অবস্থা আছে, এখন এই কোণার সাথে যদি মিলাও, এখানে একটা কোণ আছে, এই দুইটা কোণার সাথে একটা তল হয়, হুম, জি ভাইয়া। সিমিলারলি এই জায়গায় একটা তল আর এদিকে একটা তল, তাহলে উপরে একটা পিরামিডের মতো না, পিরামিডটা কি ত্রিভুজের মতো পিরামিড না, জি ভাইয়া। তাহলে নিচে আরেকটা পিরামিড ত্রিভুজের মতো, জি ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে জ্যামিতিক আকৃতিটাকে আমরা কি বলতে পারি, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, মানে ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল। এখন আরেকটা জিনিস আমাকে বলো, যারা কিনা এই যে সমতলে আছে 3জন, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, এটা কি সমতলীয় ত্রিভুজ আকার না? মিডল পয়েন্ট থেকে এদিকে একটা এইদিকে একটা এদিকে একটা, এদের মধ্যে কোন কত, 120 ডিগ্রি না, যেটা কিনা sp2 সংকরণে ছিল যেরকম। আমি হ্যাঁ ছবি ভাইয়া। আঁকাই, দেখো ছবি আঁকা কাইন্ড অফ এরকম,
এদিক বরাবর একটা অরবিটাল, এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা। এটাকে তুমি হচ্ছে যে আমার এই যে কাগজটা চিন্তা করো, কাগজটাকে ফ্ল্যাট চিন্তা করো এখন। তাহলে কাগজের উপরে একটা ছিল না, আর নিচ থেকে জি একটা ভাইয়া। ছিল। হুম তাহলে এই দুজনের মাঝখানে কোণ 120 ডিগ্রি, কিন্তু যেটা কিনা কাগজের উপর থেকে সেটার সাথে বাকি সবার কি 90 ডিগ্রি না? জি তাহলে উপর 90 থেকে ডিগ্রি। একটা, হ্যাঁ এই ভাই। উপর থেকে একটা যে ত্রিভুজের মতো হলে নিচেরটা ডটেড লাইন দাও। দেখো নিচে একটা ত্রিভুজ হয়, তাহলে দুই ধরনের বন্ধন কোণ পাওয়া যাবে এখানে। দুই ধরনের বন্ধন কোণ, একটা হচ্ছে 120 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমি যদি ধরো সিমিলারলি SF6 এর কথা বলি, তুমি শর্টকাট সূত্র অ্যাপ্লাই করে x এর মান পাবা 6, তাহলে সংকরণ হবে sp3d2। তাহলে সংকরণ যদি 6, তাহলে নতুন এরকম 6টা পাওয়া যাবে, প্রত্যেকের কাছে একটা ইলেকট্রন করে থাকবে। তুমি সালফার ইলেকট্রন বিন্যাস করে দেখবা তোমরা, যদি 6টা থাকে তাহলে এখন 6টা কিভাবে থাকবে দেখো। এখানে যেরকম ছিল যে সমতলে 3টা ছিল, দেখো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, সমতলে 3টা, উপর থেকে একটা, নিচ থেকে একটা। এখন একটা কাজ করলে তো হয়, সমতলে 3টা জায়গায় সাইডটা দিলে কাজ শেষ না? হ্যাঁ ভাই, তাহলে দেখো তো আমি খাতার পেজটা এখন এরকম করে ফেললাম, তাহলে বর্গ সমতলে হয়ে যাবে। বর্গ হয়ে গেল। তাহলে এখন এই যে সমতলে একটা বর্গ হলো, এখন এই বর্গের উপর থেকে একটা, নিচ থেকে একটা। নিচে একটা। আমি বোর্ডে দেখো, এখানে হোয়াইট বোর্ডের ছবি আঁকাই। তাহলে এদিকে একটা অরবিটাল দিলাম, এদিকে একটা দিলাম, এদিকে একটা, এদিকে একটা, উপর থেকে একটা, নিচ থেকে একটা। নিচে একটা। তাহলে এই যে উপরে দেখো একটা 4টা তল হয়, উপরে 4টা তল হয় না? হ্যাঁ ভাই। এটা একটা তল, সামনে জি একটা, ভাইয়া। একটা তল, পিছনে এটা একটা, পিছনে একটা, 4টা। সিমিলারলি নিচে কটা হবে? 4টা। 4টা 4টা। হবে। তাহলে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। এখন দেখো সমতলে এই যে 4টাতে ছিল এই জায়গায়, মোট কোণ হচ্ছে 360। তাহলে 360 কে 4 ভাগ করলে কত? 90 ডিগ্রি। আর যে কিনা উপর থেকে 90। লম্ব, যে কিনা উপর থেকে লম্ব, সেও তো 90 ডিগ্রিতে আছে সবার সাথে। হ্যাঁ ভাই। তাহলে বন্ধন কোণ কত ডিগ্রি? 90। 90 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ ভাই। এবার আসো আমরা অ্যামোনিয়ার কথা যদি বলি, তুমি শর্টকাট সূত্র খাটাও, x এর মান পাবা 4। কেমনে আমি বের করে দেখাই। x ইকুয়াল হাফ, নাইট্রোজেনের বাইরের শক্তি ছিল এখন 5টা, একযোজি পরমাণু, হাইড্রোজেন আছে 3টা। এটা কি ক্যাটায়ন? জি না, তাহলে চার্জের মান 0। এটা কি অ্যানায়ন? না, চার্জের মান 0। তাহলে আমরা x এর মান পেলাম 4। তাহলে সংকরণ হবে sp3। তাহলে জিওমেট্রিক্যালি কেমন হওয়া উচিত? এটা এরকম হওয়া উচিত না? এরকম হওয়া উচিত, চতুস্তলকীয়। এখন জি দেখো ভাই। নাইট্রোজেনের বাইরের শক্তি হচ্ছে ইলেকট্রন তো 5টা, তাহলে 5টা ইলেকট্রন থাকলে প্রত্যেককে যেহেতু সমশক্তির, আগে একটা একটা করে দাও। 4টা দিলে এখন আরেকটা কাকে দিবা? প্রথমটাকে দিলাম আরেকটা, তাহলে প্রথমটার 2টা হয়ে গেল। এখন একটা অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি 2, যদি একটা অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি 2 হয়, তাহলে এখানে এর তো আর ইলেকট্রন গ্রহণ করা সম্ভব না, সে আর বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না। তো এদিক থেকে একটা হাইড্রোজেন দাও, এদিকে থেকে একটা হাইড্রোজেন দাও, এদিক থেকে একটা হাইড্রোজেন দাও। এই যে তুমি দুই দিক থেকে মানে 3টা হাইড্রোজেন দিলে হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়ার পরে আমরা মাথায় যে 2টা ইলেকট্রন দেখে, এদের আমরা বলি লোন পেয়ার। লোন পেয়ার কেন? কারণ তারা বন্ধনে অংশগ্রহণ করে না, তাদেরকে লোন পেয়ার বলা হয়। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে, একটা থিওরি আছে, থিওরির নাম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই থিওরি বলে যে ভ্যালেন্স শেলে যদি তোমার ইলেকট্রন জোড়া থাকে, সেটা যদি মুক্ত জোড়া হয়, তাহলে সে যেটা করবে, সে হচ্ছে বন্ধন জোড়াকে বিকর্ষণ করে। এবং এটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম যে লোন পেয়ার বিকর্ষণ is greater than lone pair bond pair বিকর্ষণ is greater than bond pair বিকর্ষণ। ঘটনাটা এরকম, ধরো এই জিনিসটা, এটা হচ্ছে একটা বন্ধু, 3টা বন্ধু, এটা হচ্ছে ডি, এটা এ, এটা বি, এটা সি। এ বি কে দেখতে পারে না, বি সি কে দেখতে পারে না, এসি কে দেখতে পারে না, বি সি কে দেখতে পারে না, মানে এরা 3জন কাউরে দেখতে পারে না। ডি আবার এই 3জনের কাউরে দেখতে পারে না। এখন ডি এই 3জনকে বেশি বিকর্ষণ করে, প্রচুর বিকর্ষণ করে ডি, কজ বি হচ্ছে লোন পেয়ার। প্রচুর বিকর্ষণ করলে দেখো ডি এর কাছে কি তারা যাইতে পারবে? এবিসি কি ডি এর কাছে যাইতে পারবে? ইয়েস অর নো? না ভাই। পারবে না। কিন্তু এ বি তো আবার নিজেদের কাছে আসতে পারতেছে না, কারণ এ বি তো নিজেদেরকে মানে বিকর্ষণ করে, তারা একজন একজনের দেখতে পারে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো যে বন্ড পেয়ার এই এ এর সাথে যে নাইট্রোজেনের বন্ড, এদিকটা তো বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা লোন পেয়ার না? হ্যাঁ ভাই। তো লোন পেয়ার বন্ড পেয়ারকে দেখো বেশি বিকর্ষণ করে, যে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের যে বিকর্ষণ, এর ভ্যালুটা বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণের চাইতে বেশি। তার মানে লোন পেয়ার যে 3টা এ বি এবং সি কে যে ডি বিকর্ষণ করছে, এই ভ্যালুটা এ বি বি সি বা এস সি বি সি এদের বিকর্ষণের চাইতে বেশি। তাহলে এ বি সি কে আর দূরে দূরে থাকতে পারবে না, কিছুটা হলেও কাছে আসবে। কাছে আসবে। তাহলে এখন চতুস্তলকীয় হইলে আমার বন্ডিং এর হওয়ার কত? 196 ডিগ্রি। এখন কি 196 থাকবে না, একটু কমে যাবে?
কমে যাবে। কমে কত হয় 107 ডিগ্রি হয়। তাহলে অ্যামোনিয়াতে বন্ধন কোণ 107। আচ্ছা, এখন এই যে তিনজন বন্ধনে আবদ্ধ হয়েছে, এটা কি বন্ধনে আসছে? লোন পেয়ারটা আসে নাই। তাহলে লোন পেয়ারটা বন্ধনে না আসলে এটা আকৃতি থেকে বাতিল। তাহলে আকৃতি থেকে বাতিল মানে কি দেখেন, এই যে তিনটা মিলে এরকম করে থাকলো, এই যে এরকম, এটা কি একটা ত্রিভুজের মতো না? বাট এটা কি একটা পিরামিডের মতো ত্রিভুজ না? হুম, এই উপর অংশটা বাদ আর কি, উপরেরটা বাদ দিলে দেখেন উপরেরটা বাদ, হ্যাঁ ভাই, এটাকে বলে ত্রিকোণীয় পিরামিড। তার মানে নরমালি সংকরণ হওয়ার কথা sp3, কিন্তু লোন পেয়ার থাকার কারণে তার আকৃতি কি হয়ে গেল, ভিন্ন রকম হয়ে গেল। হওয়ার কথা চতুস্থলিকে হয়ে গেছে ত্রিকোণীয় পিরামিড। সিমিলারলি আমরা যদি পানির ক্ষেত্রে চিন্তা করি, পানিতে যদি দেখি, পানিতে দেখো, পানিতে অক্সিজেনের সিমিলারলি তুমি এক্স এর মান পাবা 4, সংকরণ হবে sp3, বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 109.5 96 ডিগ্রি। বাট কি হচ্ছে, সেখানে পানিতে দেখো চারটা, যদি তুমি চারটা অরবিটাল লাগাও, পানির ক্ষেত্রে অক্সিজেনের বাইরের শক্তিশালী ইলেকট্রন 6টা, তাহলে এখানে 2টা দিতে হবে, এখানে 2টা দিতে হবে, এখানে একটা একটা করে দিতে হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন আসবে। এখন দেখো এখানে তো লোন পেয়ার আছে, তো লোন পেয়ার বিকর্ষণ তো সবচেয়ে বড়, এই মানটা সবচেয়ে বেশি। তার মানে এখানে এই লোন পেয়ার একজনের দেখতে পারেন, এরা বিকর্ষণ, এরা দূরে থাকবে। তাহলে এরা দুজন যদি দূরে থাকে, এই লোন পেয়ারও এই বন্ড পেয়ার বিকর্ষণ করবে, এই লোন পেয়ারও এই বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে। তাহলে এই যে বন্ড পেয়ারের বিকর্ষণ কি আগের থেকে আরেকটু বেশি হবে না অ্যামোনিয়ার ক্ষেত্রে যতটুকু ছিল? হ্যাঁ ভাই, যদি আগের থেকে আরেকটু বেশি হয়, তাহলে এখন বন্ধন কোণ কি 197 হবে না, 107ও হবে না, আরো কমে যাবে, আরো কম। 104.5 ডিগ্রি হবে। এখন এই দুইটা তো লোন পেয়ার, এরা তো আর আকারে আসবে না, তাহলে এই দুইটা মিলে কি হচ্ছে, একটা উল্টা ভি এর মতো হচ্ছে না? এটাকে বলে উল্টা ভি শেপ। পানি কেমনে দেখতে, কেমন উল্টা ভি এর মতো, ছোটবেলায় পড়ছো, মনে আছে? হুম, আচ্ছা, এবার আমাকে বলো সংকরণ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে কিনা সবার? যাদের যাদের আইডিয়া হয়েছে তারা হ্যান্ড রেজ করো। তাহলে ভাই আকার দেখার ক্ষেত্রে ওকে, আমরা হচ্ছে সবার আইডিয়া লোন হয়েছে। পেয়ার গুলো বাদ দিয়ে দিব। হ্যাঁ, লোন পেয়ার গুলো বাদ দিয়ে দিবা। এখন দেখো আমি তোমাদেরকে দেখাই যে শর্টকাট সূত্রটা ব্যবহার করে আরো অনেকগুলো যৌগের আমরা এরকম ইলেকট্রন বিন্যাস, মানে তাদের সংকরণ কি দেখবো, জিওমেট্রি কেমন সেটা দেখার চেষ্টা করব। NH4+, কারণ এগুলো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এটার ক্ষেত্রে এক্স কত দেখো, এক্স হচ্ছে হাফ, এম কত, মানে এম মানে তার বাইরের শক্তিশালী ইলেকট্রন হচ্ছে যার যোজ্যতা ইলেকট্রন মানে ভি, সেটা কত, নাইট্রোজেনের ক্ষেত্রে 5, একযোজী পরমাণু হাইড্রোজেন আছে 4টা 4, ক্যাটায়ন, এটা একটা ক্যাটায়নের চার্জের মান কত 1 -1 +0, তাহলে পেলা 4, তাহলে সংকরণ কি sp3। এখন জিওমেট্রি কি হবে, জিওমেট্রি কিভাবে বুঝবা, কিভাবে দেখো, NH4+ হইছে কোথা থেকে, অ্যামোনিয়া প্লাস প্রোটন, এখান থেকে হয় NH4+। এখন তুমি যদি ব্যাক করো, এই যে অ্যামোনিয়া ছিল, এই অ্যামোনিয়াতে লোন পেয়ার আছে নাইট্রোজেনের, নাইট্রোজেন তো এটা বন্ধনে দেয়নি, কিন্তু এখন যখন একটা প্রোটনকে সে দুটি ইলেকট্রন দিয়ে তার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে, তখন এটা বন্ধনে চলে আসবে না? হুম, যদি বন্ধনে আসে তাহলে NH4+ এর বন্ধন কোণ তোমার 107 হবে না 197 হবে? আচ্ছা, আবার আগের মতো হয়ে যাবে। আগের মতো হয়ে যাবে। তাহলে হুম, ব্যাপারটা হবে এরকম যে NH4+, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল, আর তার বন্ড অ্যাঙ্গেল কত, 197 ডিগ্রি, মানে এটা হচ্ছে তোমার চতুস্থলিক হয়ে গেল। এখন এখন আমি যদি বলি জেনন ডাইফ্লোরাইড, তুমি এক্স এর মান হিসাব করো, জেনন হচ্ছে গ্রুপ 8, মানে 18 18তে, তাহলে বাইরের শক্তিশালী ইলেকট্রন কত, x = হাফ 8, 8টা, একযোজী পরমাণু কয়টা, 2টা, ক্যাটায়নের চার্জের মান 0, অ্যানোনের চার্জের মান 0, তাহলে আলটিমেটলি এখান থেকে কত পাচ্ছ 5, তাহলে সংকরণ হওয়ার কথা কি sp3d, তাহলে নতুন অরবিটাল কয়টা পাবা, 5টা পাওয়া যাবে না? হ্যাঁ কারণ ভাই, একটা এখানে 3টা, এখানে একটা 5টা, মানে মোট অংশগ্রহণ করছে 5 জন, তাহলে নতুন পাবো 5টা। আর এরকম যদি হয় sp3d, তাহলে দেখতে কেমন হয় দেখো তো, এরকম হয় কিনা, এরকম না? হুম, ত্রিকোণীয় দ্বিপিরামিড, ট্রাইগোনাল বাইপিরামিডাল, একটু আগে দেখাইছি। এখন জেননের বন্ধনে ইলেকট্রন দিচ্ছে 2টা, তার মানে বন্ধন জোড়া 2টা, একটা বাইরের শক্তিশালী ইলেকট্রন 8টা, তার মধ্যে বন্ধনে দিয়ে দিচ্ছে 2টা, তাহলে বাকি হলো 6টা, 6টা মানে 3 জোড়া, এই 3 জোড়াকে বলবো আমরা লোন পেয়ার, 3 লোন পেয়ার আর 1 বন্ড পেয়ার। 1 বন্ড পেয়ার না 2 বন্ড পেয়ার? জেনন এদিকে একটা বন্ধন করছে ফ্লুরিনের সাথে, এদিকে একটা বন্ধন করছে ফ্লুরিনের সাথে, ডট ক্রস দিলাম, ডট ক্রস, তাহলে বন্ড পেয়ার 2টা। তাহলে এখন আমরা বলতে পারি জেননের বন্ড পেয়ার কয়টা, বিপি বন্ড পেয়ার 2টা।
আর এখন জেননের বাইরে শক্তিস্থ ইলেকট্রন আছে 8টা, বন্ধনে দিয়েছে 2টা, কারণ বন্ড পেয়ার 2টা, তার মধ্যে তো একটা জেননের এই ডট জেননের এই ডট জেননের, ক্রস তো হলো ফ্লোরিনের, তাই না? তো সেই হিসাবে বন্ড পেয়ার 2টা, তাহলে বাকি থেকে ইলেকট্রন কয়টা? 8টা থেকে 6টা, তাহলে 6টা মানে 3 জোড়া লোন পেয়ার। তার মানে এখন দেখো যে লোন পেয়ার আর বন্ড পেয়ার যোগ করেও কিন্তু পাওয়া যায় 5, এটাই কিন্তু এক্স এর মান, এই যে এক্স 5। এখন দেখো তাহলে লোন পেয়ার আছে 3টা, তার মানে কি নরমালি হওয়ার কথা ছিল ত্রিকোণীয় দ্বিপিরামিড, এখন কি ত্রিকোণীয় দ্বিপিরামিড হবে না, চেঞ্জ হয়ে যাবে শেপ? চেঞ্জ হবে। এই যে এটা দেখো, এরকম হওয়ার কথা না নরমালি 5টা হলে, হ্যাঁ এখন ভাই, এরকম কি হবে না, চেঞ্জ হবে? চেঞ্জ হবে, আচ্ছা, বিকর্ষণ। এখন তুমি ইলেকট্রন দিবা কিভাবে? তোমার কাছে ইলেকট্রন তো আছে, দেখো যে কয়টা ইলেকট্রন আছে, দেখো যে এই যে 8টা, তাই না? তাহলে এখন 8টা ইলেকট্রন কিভাবে দিবা? প্রত্যেককে একটা একটা করে দিলাম, একটা 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 একটা, এখন বাকি রইলো কয়টা? 5টা। দেন 5টা বাকি রইলো, এবং 5টার মধ্যে বাকি 3টাকে দিতে হবে। দেখো যে সমতলে যে 3জন আছে 3জনকে দুটো দুটো করে দিয়ে দিলাম। তাহলে এখানে একটা বাকি, তাহলে এদিকে একটা ফ্লোরিন আসলো, ফ্লোরিন তার পিজেড নিয়ে আসলো, এদিকে একটা ফ্লোরিন তার পিজেড নিয়ে আসলো। তাহলে এই যে বন্ধন হয়েছে, যেটা বন্ধনটা কি সরলরৈখিক না? হ্যাঁ ভাই, তাহলে এখন জেনন ডাইফ্লুইড দেখতে কি হওয়ার কথা ছিল? ট্রাইগোনাল বাইপিরামিডাল, ওইটা হয়েছে না নাকি সরলরৈখিক হয়েছে? হুম, তাহলে ভাই এখন ওই প্লেনটা বাদ যাবে, কারণ প্লেন গুলোতে তো লোন পেয়ার আছে, লোন পেয়ার তোর বন্ধনে আসে না, প্লেনেরটা বাতিল। বন্ধনে আসে নাই। হ্যাঁ তাহলে এরা কি উপর থেকে একটা নিচ থেকে একটা না? তাহলে উপর থেকে হ্যাঁ, একটা নিচ থেকে একটা মানে কি, দেখো এরকম করে আছে তারা, প্লেনের গুলো তো বাতিল, হুম, তাহলে সরলরৈখিক। সরল রেখা। আচ্ছা, এবার আসো জেনন হ্যাঁ হ্যাঁ, ওই টেট্রাফ্লুইড। যে অ্যামোনিয়ামের ক্ষেত্রে যেটা দেখালেন, ওখানে ওই প্লাস চার্জটা, এটা কি কোনো আকারে প্রভাব ফেলবে না? না, চার্জ আকারে কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, জেনন টেট্রাফ্লুইড দেখো বন্ধন হয়েছে কয়টা? 4টা। তাহলে বন্ধন 4টা মানে বন্ড পেয়ার 4টা। এখন 4টা যদি বন্ধনে চলে যায়, জেননের ইলেকট্রন আছে 8টা, তাহলে 4 বন্ড পেয়ার। এন্ড 8টা ইলেকট্রনের মধ্যে বাকি থাকে আর কয়টা? 4টা ইলেকট্রন, 4 ইলেকট্রন বাকি। তাহলে 4 ইলেকট্রন মানে 2 লোন পেয়ার, 2 এলপি। তাহলে মোট কয়টা হলো? 6টা। তুমি এক্স এর মানও যদি হিসাব করো সেক্ষেত্রে 6 পাবা, রাইট? তাহলে আলটিমেটলি তোমার এখানে বলতে পারো যে সংকলন হবে sp3d2। এখন sp3d2 হলে কেমন হওয়ার কথা? অক্টাহেড্রাল হওয়ার কথা না, এরকম উপর থেকে এটা নিচ থেকে এরকম হওয়ার কথা না, অক্টাহেড্রাল। এখন দেখো তোমার কাছে ইলেকট্রন আছে কয়টা? জেনের 8টা, তাহলে আগে একটা একটা করে সবাইকে দাও, একটা একটা করে দিলা। বাকি কয়টা? 2টা। এখন বাকি 2টা কি করবে? একটা দিবে উপরে, একটা দিবে নিচে। তাহলে উপরে 2টা নিচে 2টা বাদ দিলে এখন কি থাকে? খালি সমতলে একটা বর্গের মতো থাকে না? হ্যাঁ ভাই, এটাকে বলা হয় সমতলীয় বর্গাকার, ঠিক আছে? তাহলে ভাই হ্যাঁ, অতিরিক্ত ইলেকট্রন গুলো দেওয়ার ক্ষেত্রে ওই নিয়মটা কি তাহলে? আচ্ছা অতিরিক্ত নিয়মটা কি? ইলেকট্রন গুলো যাবে কোথায়? নিয়মটা হচ্ছে তুমি এমন ভাবেই দিবা যেন, আসলে নিয়মটার হিসাবটা আমি আরো সহজ করে বলি। সংকরায়নের ব্যাখ্যাটা কখন আসছে? যখন সায়েন্টিস্টরা দেখলো যে নরমালি যে সূত্র খাটাচ্ছি আমরা, সেই সূত্র দিয়ে কাজ হইতেছে না, ওই যে দুইয়ের নিয়ম দিয়ে কাজ হচ্ছে না, তখন তারা সংকরণে আসলো। কেন আসলো? কারণ সে এক্স রে ডিফ্রাকশন করে দেখলো বন্ধনগুলোর শক্তি সব সমান, তখন সে সংকরণের ব্যাখ্যা দিল। এবং সংকরণের ব্যাখ্যা দিয়ে দেখলো যে মিথেন দেখতে চতুস্থলকীয়, এবং সংকরণের ব্যাখ্যার সাথে মিলালেও চতুস্থলকীয় হয়। এখন আমি দেখো এই জায়গায় যে বলছি জেনন টেট্রাফ্লুইড হচ্ছে এরকম, উপরেরটাকে নিচেরটাকে দিতে হবে, কারণ আমি দেখছি এক্স-রে ডিফ্রাকশন করে জেনন টেট্রাফ্লুইড দেখতে সমতলীয় বর্গাকার। তাহলে সমতলীয় বর্গাকার মিলাই তাহলে কি বলতে হবে আমাকে? উপরে একটা নিচে একটা, নিয়ম না। আগে আকার দেখছি তারপরে মিলাইছি। আচ্ছা এটা ভাবার দরকার নেই যে আচ্ছা, আমি আমি থিওরি দিছি, আমার থিওরি মাইনা সংকরণ হয়েছে, জি না। আকার আমরা জানি আগে থেকে, তাহলে আকারটা মিলানোর জন্য কি করতে হবে? এই হচ্ছে ব্যাখ্যা। করার জন্য যা দিতে হবে আর কি। আচ্ছা, ওকে, সিমিলারলি জেনন হেক্সাফ্লোরাইড যদি করেন, সেক্ষেত্রে আপনি এক্স এর মান পাবেন 7, তাহলে সংকরণ হবে sp3d3। এখন আমি তো sp3d মানে 7 জন, আগে ছিল 6 জন, 6 জনের আমি কি করছি? সমতলীয় বর্গাকার করছি। এখন যেটা করব আমি, একটা পেন্টাগন আঁকাবো। পেন্টাগনের উপর থেকে একটা, নিচ থেকে একটা, পেন্টাগনের প্রতি কর্নারে একটা করে। এখন কথা হচ্ছে দেখেন, 7 জন আছে, ইলেকট্রন আছে 8টা, প্রত্যেককে একটা একটা করে দেন। এন্ড বাকি রইলো একটা, একটা নিচেরটাকে দেন, দিলে পরে কি হয় দেখেন? নিচেরটা বাতিল। তাহলে এখন কি বলে যে পঞ্চকোণীয় পিরামিড, 5 কোণায় 5টার উপরে একটা, তাহলে পঞ্চকোণীয় পিরামিড না? হ্যাঁ ভাই, সবাই কি বুঝছো? এটা বুঝলে হ্যান্ড রেজ করো। প্রজ্ঞা বুঝো নাই?
না ভাই আমি বুঝিনি। আগেরগুলো বুঝছো? হ্যাঁ আগের গুলো বুঝছি। এটার ক্ষেত্রে দেখো, আমি যদি খাতার যে পেজটা আছে এই পেজটা দেখতে পাইতেছো, হ্যাঁ এটাকে যদি আমি 5 কোণা বানাই, ধরো 5 কোণা বানাই নেই, এই যে 5 কোণা দেখো, এই যে মিডল পয়েন্ট থেকে এই কোণা একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এখন পঞ্চকোণে মানে 7 জন যেহেতু, তাহলে 5 জন তর এরকম করে উপর থেকে একটা, নিচ থেকে একটা, 7টা হওয়ার কথা। এখন আমি ইলেকট্রন দিয়ে দেখলাম যে নিচেরটার মধ্যে জোড়া ইলেকট্রন দিয়ে দিতে নিচেরটার আকারে আসবে না, নিচেরটা বাতিল, নিচেরটা নাই, তাহলে উপরে একটা আছে, তাই না? তো উপরে একটা থাকার মানে কি, দেখো নিচে 5টা কোণা, উপরে একটা, তাহলে উপরেটার সাথে 5টা কোণা মিলে একটা কি পঞ্চকোণীয় একটা পিরামিডের মতো হবে না? ফাইন, হ্যাঁ দিস ইজ পঞ্চকোণীয় পিরামিড। প্রত্যেক বছরই এটা খুবই একটা হট কোশ্চেন। তাসফিয়া বলো। হাত উঠেছে কি কিছু বলার জন্য, না আগেই উঠেছিল যে সেটাই রয়ে গেছে? প্রত্যেক বছর বুয়েটের পরীক্ষায় এই প্রশ্নটা আসবে আসবে করে, এবং ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে এবার এটা আসবে, এটা আমার ধারণা, যে জেনন, ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড এবং হেক্সাফ্লোরাইডের জিওমেট্রিক মানে জ্যামিতিক আকৃতি কেমন এবং সংকরায়ন কি কি, তাহলে আমরা সবগুলোর ব্যাখ্যা পড়ে ফেলছি অলরেডি। ওকে, এবার দেখো এটা গেল। এরপরে আসো যে সংকরণের পরে, সংকরণের আরো কিছু জিনিসপত্র আছে, জটিল যৌগ, জটিল যৌগটা পরে পড়বো, এর আগে আমরা হচ্ছে কিছু জিনিস শেষ করে ফেলি। সেটা আচ্ছা হচ্ছে ভাইয়া, এই হ্যাঁ, বুয়েটের ক্ষেত্রে যদি বলি, এখানে তো মানে 3 আঙুলের মতো জায়গা থাকে, তো এখানে ব্যাখ্যাটা লেখার ক্ষেত্রে জাস্ট কি কি একদম তোমার ব্যাখ্যা লিখতে হবে না, খালি তুমি সংকরণ কি ডিরেক্ট লিখবা পয়েন্ট গুলো লিখে দিব। সংকরণ কি খালি লিখবে sp3d, সংকরণ, sp3d, আকৃতি sp3d আর আকৃতি, একবার কিচ্ছু না। ডিরেক্ট লিখে দেবো এটা। আচ্ছা হ্যাঁ, যেখানে রিটেন এখানে আসলে এরকম ভাবে লিখবা, আর কিছু লিখতে হবে না, টিচার বুঝে নেবে, তুমি না বুঝে আঁকো নাই, তুমি পারো দেখে আঁকছো। ফাজানের নীতি, ফাজানের নীতিতে ফাজান কি বলছে, ফাজানের নীতি বেসিক্যালি হচ্ছে সমযোজী যৌগের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। স্ক্রিন, পাওয়ার পয়েন্ট স্ক্রিন দেখতে পাচ্ছো? চলে গেছে ভাই। দাঁড়াও, শেয়ার স্ক্রিন করতে পারো, এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য হবে 4টা শর্তে। প্রথম শর্ত সেটা হচ্ছে স্মল ক্যাটায়ন, ক্যাটায়ন ছোট হলে ওই যৌগটার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। লার্জার অ্যানায়ন, অ্যানায়ন বড় হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। আর ইলেকট্রন ইন ডি অর এফ অরবিটাল, যদি কারো ডি এবং এফ অরবিটাল ইলেকট্রন থাকে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, মানে ক্যাটায়নের আর কি। প্রথমটার যদি আমরা একটা এক্সাম্পল নিই, আমি বললাম সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড, এই দুইটার মধ্যে কোনটা বেশি সমযোজী আমি বের করতে চাই। আমি দেখো ক্লোরিন এবং ক্লোরিন দুইটার ক্ষেত্রে সেম, ক্লোরাইড অ্যান আছে, দুইটার ক্ষেত্রে অ্যানায়ন সমান, কিন্তু ক্যাটায়ন সমান না, কারণ সোডিয়াম প্লাস এবং পটাশিয়াম প্লাসের মধ্যে আমি জানি রেডিয়াস অফ সোডিয়াম প্লাস ইজ লেস দেন রেডিয়াস অফ পটাশিয়াম প্লাস, কারণ পটাশিয়াম প্লাসের একটা পর্যায় বেশি, হ্যাঁ একটা শক্তি স্তর বেশি, তাই তাহলে আকার যেটার ছোট সেটা সমযোজী বৈশিষ্ট্য বেশি দেখায়, তাহলে এটা বেশি সমযোজী, আমি এটার উপরে টিক দিলাম। এবার আসো সেকেন্ড কথা, লার্জার অ্যানায়ন, তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি নিতে পারি লার্জার অ্যানায়নের এক্সাম্পল, লার্জার অ্যানায়নের এক্সাম্পল হিসেবে ধরো বললাম সোডিয়াম ফ্লোরাইড, আর বললাম ধরো যে সোডিয়াম ক্লোরাইড। এখন দেখো দুজনের ক্ষেত্রে ক্যাটায়ন সমান, এখন রেডিয়াস অফ ফ্লোরাইড ইজ লেস দেন রেডিয়াস অফ ক্লোরাইড, বলছে যে যার অ্যানায়নের আকার যেটার বড় হবে সেটা সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। সিমিলারলি আমি যদি তোমাকে বলি সোডিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটার আকার মানে কি বলে সমযোজী বৈশিষ্ট্য বেশি, আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি যে সোডিয়ামের প্লাসের চাইতে অ্যালুমিনিয়াম 3+ এর আকার হচ্ছে ছোট, তাহলে অবশ্যই অ্যালুমিনিয়াম 3+ এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য চাইতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে এটা হচ্ছে বেশি। এবার আসো আমি যদি বলি যে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড, দুজনের মধ্যে দেখো অ্যানায়ন কিন্তু সেম, কিন্তু এটা হচ্ছে ফেরাস 2+, এটা হচ্ছে +3,
দুজনের আকারও সেম, দুটো একই এলিমেন্ট, একটা +2 একটা +3, কিন্তু দেখো একজনের চার্জ হচ্ছে +2 একজনের চার্জ +3, তো চার্জ ডেনসিটি হচ্ছে Fe3+ এর বেশি, তাই এটা বেশি সমযোজী। এবার আসো সোডিয়াম ক্লোরাইড এবং কিউপ্রাস ক্লোরাইড, এক্ষেত্রে রেডিয়াস অফ সোডিয়াম প্লাস টেন্স টু ইকুয়াল টু রেডিয়াস অফ কপার প্লাস। কিউপ্রাস আয়নের আকারের খুব কাছাকাছি, এবং দেখো দুজনের চার্জও সমান, তাহলে দুজনের ডেনসিটিও সমান, চার্জ ডেনসিটিও সমান। এখন দেখো ক্লোরিন এটাও ক্লোরাইড, দুজনের অ্যানায়নও সমান, তাহলে এখন আমার একমাত্র উপায় হচ্ছে ইলেকট্রন ইন ডি অরবিটাল বা এফ অরবিটাল খুঁজে বের করা। বলেন আমাকে, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন ডি অরবিটালে যাবে না কপার প্লাসের ক্ষেত্রে? ইলেকট্রন ডি অরবিটালে যাচ্ছে কপার প্লাসের ক্ষেত্রে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারছি যে এই কপার প্লাস বিশিষ্ট যে যৌগটা এটা হচ্ছে কি বেশি সমযোজী। তাহলে ফাজানের নীতি সবাই বুঝতে পারছি? একটু হ্যান্ড রেজ করেন। ওকে, ফাইন। এবার আসো ফাজানের নীতির পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি যে ফাজানের নীতি উপরে ভিত্তি করে কিছু কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আসে এরকম যে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। আমি প্রশ্ন করব, যে পারবে হ্যান্ড রেজ করবা। ফাজানের নীতি খাটাবা, খাটায় আমার বলবা কোনটার পানিতে দ্রাব্যতা বেশি। কেউ পারবে না? সিলভার আয়োডাইড, আচ্ছা, এই আমরা সিলভার বলছে আমি একটু ক্লিয়ার করি। আয়নিক হইতে হবে তো। সবার কিন্তু দেখো যে ক্লোরাইড। সবার কিন্তু দেখো যে হচ্ছে ক্যাটায়নের আকার সমান, চার্জের মান সমান, বাট অ্যানায়ন ভিন্ন ভিন্ন। তুমি জানো রেডিয়াস অফ ফ্লোরাইড লেস দেন রেডিয়াস অফ ক্লোরাইড, লেস দেন রেডিয়াস অফ ব্রোমাইড, লেস দেন রেডিয়াস অফ ক্যাটায়ন আয়োডাইড। সেম। ঠিক আছে, তো সবারই কিন্তু এই ঘটনা ঘটতেছে, কিন্তু প্রত্যেকের কার অ্যানায়ন সবচেয়ে বড়? আয়োডাইডের। তাহলে এটা বেশি সমযোজী, সবচেয়ে বেশি সমযোজী। সমযোজী বেশি। এন্ড সমযোজী যৌগের দ্রাব্যতা কম হবে, কারণ আয়নিক যৌগের দ্রাব্যতা অনেক কম। বেশি, সমযোজী যৌগের দ্রাব্যতা কম, তাই সিলভার আয়োডাইড পানিতে দ্রবীভূত হয় না। সিলভার ক্লোরাইড হয় না, সিলভার ব্রোমাইড হয় না, কিন্তু সিলভার ফ্লোরাইড দ্রবীভূত হয়। সিলভার ক্লোরাইডের চাইতে সিলভার আয়োডাইডের দ্রবীভূত হওয়ার পরিমাণ খুবই 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 কম। সুন্দর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা আয়ন শনাক্তকরণে পড়ছেন সিলভার ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়া দিলে পরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু সিলভার আয়োডাইডে দিলে দ্রবীভূত হয় না। পড়ছেন? আয়ন শনাক্তকরণে পড়েন নাই? হ্যাঁ ভাই পড়ছি। সেকেন্ড চ্যাপ্টারে। কেন হয় না? কারণ সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা একটু বেশি, কার থেকে? আয়োডাইড থেকে। তাই আয়োডাইড দ্রবীভূত হয় না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে, বাট সিলভার ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়। এরকম আরেকটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল যে গ্রুপ 2 এর কার্বনেটের স্থায়িত্বতার ক্রম। একটা হচ্ছে বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট, আর এটা হচ্ছে বেরিয়াম কার্বনেট। এখন দেখেন প্রত্যেকের অ্যানায়ন সেম, কিন্তু বেরিয়াম 2+ এর আকার লেস দেন ম্যাগনেসিয়াম, সরি, লেস দেন ম্যাগনেসিয়াম 2+ এর আকার, লেস দেন করতে করতে লেস দেন বেরিয়াম 2+ এর আকার। তাহলে এখন আমরা জানি যে যার ক্যাটায়নের মান ছোট সেটা বেশি সমযোজী, তাই না? মানে যার ক্যাটায়নের আকার ছোট, জি ভাই। তাহলে এটা বেশি সমযোজী। এটা যদি বেশি সমযোজী হয়, সমযোজী যৌগের কি হবে? তাপের স্থায়িত্বতা কম, মানে কম তাপে এটা ব্রেকডাউন করে, ভেঙে যায়, ডিসোসিয়েট করে, বিয়োজিত হয়। যেটা কিনা আয়নিক বৈশিষ্ট্য বেশি সেটা বেশি তাপে বিয়োজিত হবে। তাহলে বলেন তাপীয় ক্রম কোনটা হবে? এটা লেস দেন এইটা, লেস দেন এইটা, এটা লেস দেন এইটা। এটাই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসছিল। ঠিক আছে, আচ্ছা এবার আসেন ভ্যান ডার ওয়েলস ফোর্স। ভ্যান ডার ওয়েলস ফোর্সের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। ভ্যান ডার ওয়েলস ফোর্স কোথায় কাজ করে আসলে? ভ্যান ডার ওয়েলস ফোর্স কাজ করে অপোলার সমযোজিতে বা নন পোলার কোভ্যালেন্ট। নন পোলার সমযোজীর ক্ষেত্রে ভ্যান ডার ওয়েলস ফোর্স কাজ করে। ভ্যান ডার ওয়েলস ফোর্সের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে আমি যদি একটা কথা বলি, আয়ন ডাইপোল। আয়ন ডাইপোল বলতে যেমন দেখেন পানিতে যখন সোডিয়াম ক্লোরাইড যায়, তাহলে সোডিয়াম প্লাসটাকে পানির কোন অংশটা ঘিরে ধরে? অক্সিজেন অংশটা ঘিরে ধরে, মনে পড়ে? হ্যাঁ ভাই।
তাহলে তাদের মধ্যে যে একটা দুর্বল আকর্ষণ কাজ করবে, দিস ইজ কল্ড আয়ন, সোডিয়াম প্লাস আয়ন এবং ডাইপোল, পানি একটা ডাইপোল, ডাইপোলের মধ্যে ইন্টারেকশন, ঠিক আছে? এটাকে বলে আয়ন ডাইপোল ভ্যান ডার ওয়েলস ফোর্স। আর এটাকে বলে ডাইপোল ডাইপোল, ঠিক আছে? ডাইপোল ডাইপোল মানে কি, যেমন ধরেন পানি আর পানির মধ্যে যে ইন্টারেকশন, ডাইপোল ডাইপোল, অথবা পানির সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেন, এটাও একটা ডাইপোল, পানি একটা ডাইপোল, দুটো ডাইপোলের মধ্যে ইন্টারেকশন। আচ্ছা, এবার আসেন আয়ন আবিষ্ট ডাইপোল। তাহলে আয়ন আবিষ্ট ডাইপোল মানে কি, ধরেন আয়রন 2+ আছে, একটা জায়গায় অক্সিজেন আছে, তো অক্সিজেন তো হচ্ছে প্রসম অণু, তার সব জায়গায় ইলেকট্রনিক ঘনত্ব সমান, কিন্তু অক্সিজেনের পাশে যখন একটা ছোট্ট আয়রন 2+ আয়ন আসবে, এটা ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নটার আকর্ষণের জন্য ইলেকট্রন কি সব জায়গায় সমান হবে না? এই জায়গায় হঠাৎ করে ইলেকট্রন বেড়ে যাবে, এই জায়গায় ইলেকট্রন হঠাৎ করে বেড়ে যাবে, তাহলে অটোমেটিক এই জায়গায় প্লাস হয়ে যাবে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি দেখা দিবে, কারণ এই আয়রন 2+ এর সাপেক্ষে এটা আবিষ্ট হলো, আবেশ হলো, এখন তাদের মধ্যে একটা ইন্টারেকশন কাজ করবে, দিস ইজ কল্ড আয়ন আবিষ্ট ডাইপোল ইন্টারেকশন। আরেকটা হইতে পারে ডাইপোল আবিষ্ট ডাইপোল। কিভাবে? যেমন ধরেন হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা ডাইপোল, এর সাথে ক্লোরিনের ইন্টারেকশন যদি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা ডাইপোল, ধরেন এই যে একটা প্লাস প্রান্ত আছে, একটা মাইনাস প্রান্ত আছে, ক্লোরিন তার মধ্যে কোনো প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত নেই, ক্লোরিন একটা প্রসম বিশুদ্ধ সমযোজী অণু, কারণ তার মধ্যে দুইটাই ক্লোরিন, দুজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একদম 0, কারণ দুজনই সেম। কিন্তু এই ডাইপোলের প্রভাবে এটার একটা অংশ নেগেটিভ, একটা অংশ পজিটিভ হবে, তাহলে এটা ডাইপোলটা এটাকে আবিষ্ট করলো, তাহলে ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন। লাস্ট একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে লন্ডন ফোর্স বা লন্ডন বল। এটা একটু ব্যাখ্যা করতে হবে। লন্ডন ফোর্সকে আমরা বলি আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল। ব্যাপারটা হলো, ধরো এটা আয়োডিন মলিকুল, I2 মলিকুল, তার পাশে আরেকটা I2 মলিকুল আছে, এখন দুইটা আয়োডিন মলিকুলের মধ্যে দেখো যে আয়োডিন আর আয়োডিনের মধ্যে একক বন্ধন, দুজনের তড়িৎ ঋণাত্মকতা সমান, ডেল ইএন, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0, বিশুদ্ধ সমযোজী। এখন কথা হইছে, ধরেন 50টা ছোট ছোট বাচ্চা একসাথে হাতে হাত ধরে তারা নাচতেছে ঘুরতেছে, হঠাৎ করে যদি কোনো একটা বাচ্চার হাত ছুটে যায়, তাহলে কি হবে? একটা জায়গায় হঠাৎ করে অনেকগুলো বাচ্চা জটলা পাকিয়ে যাবে না? জটলা পাকাবে? বুঝিনি ভাইয়া, আরেকবার ধরো একটু 50টা বলেন। বাচ্চা একজনের হাত ধরে গ্রাউন্ড সার্কেলে ঘুরতেছে, হঠাৎ করে একজন কি হুম। করলো, ধাক্কা খাইলো আরেকজনের সাথে, তাহলে কি হবে? অনেকজন এসে জড়ো পাকা যাবে না ওই জায়গায়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে অটোমেটিক কোন একটা আয়োডিনের মধ্যে যদি এই জায়গায় ইলেকট্রনের ডেনসিটি বাড়ে, তাহলে অটোমেটিক এই জায়গায় ডেনসিটি কমবে, কেউ আবিষ্ট করে নাই, অটোমেটিক হইছে, এটার সাপেক্ষে এটাও কি হবে? মাইনাস প্লাস হয়ে যাবে না? তখন তাদের মধ্যে একটা ইন্টারেকশন কাজ করবে। আচ্ছা, এটা ভাই মানে নিজের ভিতরে মানে নিজের ভিতরে আপনা আপনি নিজেই হয়ে যায়। আবিষ্ট হবে, আপনা আপনি হয়ে যায়। এটাকে বলে লন্ডন ফোর্স বা লন্ডন বল, বিজ্ঞানের লন্ডনের নামে। এখন দেখো, ইলেকট্রন যত বেশি এরকম আপনা আপনি আবিষ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি, তার মানে ইলেকট্রন যদি বেশি হয় বা আকার যদি বড় হয়, এই ঘটনা বেশি হয়, লন্ডন ফোর্সের মান বেশি হয়। এখন দেখো মিথেন এবং CI4, কোনটাতে লন্ডন ফোর্সের মান বেশি হবে বলো? মিথেনে না টেট্রাআয়োডোমিথেনে? টেট্রাআয়োডোমিথেন। আমির হামজা বাদ দিয়ে বাকিদের মধ্যে বলবা। এই ফারজানা রফিক রোশনি, তুমি বলো। টেট্রাআয়োডোমিথেন। টেট্রাআয়োডোমিথেন, ওকে ফাইন। কেন? কথা আকার বড়, ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে এখানে লন্ডন ফোর্সের মান বেশি হবে। এখন কথা হচ্ছে, দেখো মিথেনের মধ্যে কিন্তু কোনো লন্ডন ফোর্স কাজ করবে না, তাহলে একটা মিথেনের সাথে আরেকটা মিথেনের ইন্টারাকশন নাই, কিন্তু একটা টেট্রাআয়োডোমিথেনের সাথে আরেকটা টেট্রাআয়োডোমিথেনের সামান্য হলে আকর্ষণ থাকবে। তাহলে কাকে বাষ্পীভূত করা সহজ, মিথেনকে না টেট্রাআয়োডোমিথেনকে? রোশনি বলবা। মিথেনকে। তাহলে মিথেনের বয়লিং পয়েন্ট হবে হচ্ছে কম, টেট্রাআয়োডোমিথেনের বেশি। মিথেনের হচ্ছে -84°C, আর টেট্রাআয়োডোমিথেনের কত জানো? +181°C। সারপ্রাইজিংলি কত হিউজ দেখতে পাচ্ছ শুধুমাত্র লন্ডন ফোর্সের কারণে। বিপি বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক। আচ্ছা ভাই, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলা কি মানে মুখস্থ রাখতে হবে কিছু? না, মুখস্থ রাখতে হবে না, আমি তোমাদেরকে ডাটা দিয়ে বোঝাচ্ছি, কজ তোমাদের নিজেদের ধরার সুবিধার্থে ব্যাপারগুলো এরকম হয় সেটার জন্য। এবার আসো হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কোথায় কাজ করে? অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এই তিনটার সাথে, তিনটা বিশিষ্ট যদি কোনো একটা যৌগে হাইড্রোজেন থাকে সেক্ষেত্রে কাজ করে। আরেকটা সহজ বুদ্ধি, ডেল ইএন ইজ গ্রেটার দেন 1, সেক্ষেত্রে যেমন পানি, অক্সিজেন এবং এটার ক্ষেত্রে ডেল ইএন হচ্ছে গ্রেটার দেন 1 হয়, 1.4 হয়, দুজনের পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হাইড্রোজেন এবং অক্সিজেনের। অ্যামোনিয়া তো
সেম ফ্লুরিনের ক্ষেত্রেও সেম। তাইলে পানিতে এটা তো অবশ্যই জানা যে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন একটা ডেল্টা প্লাস। কেমনে আমি একটু ব্যাখ্যা করি তোমাদেরকে। এই যে বন্ধন ইলেকট্রন নেগেটিভিটির জন্য অক্সিজেন নিজের দিকে টানবে, তাহলে অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টানার মানে দুইটা ইলেকট্রনের মধ্যে একটা অক্সিজেনের নিজস্ব আর একটা হাইড্রোজেনের, তো দুইটাই যখন টানবে, দুইটা টানলে একটা বেশি টানছে, কার বেশি টানছে? হাইড্রোজেনের। তাহলে পার্শিয়ালি বা আংশিকভাবে নিজের দিকে টেনে রাখার কারণে হাইড্রোজেনকে একটা ডেল্টা প্লাস দিলাম আর অক্সিজেনকে একটা মাইনাস দিলাম। তো সিমিলারলি এখানে তো আরেকটা আছে, তার জন্য তো অক্সিজেন আর একটা ডেল্টা মাইনাস, তাহলে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, হাইড্রোজেন একটা ডেল্টা প্লাস। সিমিলারলি যদি আমি এই জায়গায় আরেকটা পানির অণুকে নিয়ে আসি, তাহলে ওই পানির অণুর এটাও তো 2 ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। তাহলে এই জায়গায় এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করবে, এটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। দিস ইজ কল্ড হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কি এরকম তিনটা লাইন দিয়ে, জাস্ট তিনটা দাগ দিয়ে দেখাইতে হয়, বেশি দাগ দিয়ে যাবে না, এটা আইপিএসসি কনভেনশন, আইপিএসসি বলে দিছে এর বেশি দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন পানির তো অক্সিজেনের নেগেটিভ চার্জ দুইটা, তাহলে সে একটা পজিটিভের সাথে গুলো এদিকে আরেকটা করতে পারবে না? এই হাইড্রোজেন আবার আরেকটা অক্সিজেনের সাথে করতে পারবে, এই হাইড্রোজেন আরেকটা অক্সিজেনের সাথে করতে পারবে, সিমিলারলি এটাও করতে পারবে। এই অক্সিজেন এদিকে ধরো একটার সাথে, এদিকে একটার সাথে গুলো, তাহলে একটা পানির হাইড্রোজেন বন্ধন করার ক্ষমতা কত? একটু চ্যাট বক্সে লিখো তো। একটা পানির হাইড্রোজেন বন্ধন করার ক্ষমতা কয়টা করে? তাসফিয়া বলছে চারটা, চারটা, চারটা। হামজা বলছে চারটা, শাওন বলছে চারটা। ফাইন। কেমনে চারটা? দেখো, এদিকে একটা, এদিকে দুইটা, তিনটা, চারটা হয়ে গেল। ফাইন। তাহলে এখন এই চারটা যে হইলো, এটা এমসিকিউতে আসে যে একটা পানির অণু সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন বন্ধন করতে পারে? চারটা। ওকে, এখন হাইড্রোজেন সালফাইড এটা কিন্তু হচ্ছে তোমার গ্যাস, কারণ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই। পানিতে হাইড্রোজেন বন্ধন আছে বলে পানি হচ্ছে তরল। হাইড্রোজেন ফ্লোরাইড এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। তোমার যদি মাঝে মাঝে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে অর্গানিক কেমিস্ট্রিতে, জৈব যৌগে, শর্টকাট মনোযোগ দিয়ে শোনো, জৈব যৌগে যদি কখনো কোনো প্রশ্ন জিজ্ঞেস করে অমুক কেন পানিতে দ্রবীভূত হয়, চোখ বন্ধ করে অ্যান্সার লিখে দিয়ে আসবে হাইড্রোজেন বন্ধন। জৈব যৌগে যদি কখনো প্রশ্ন জিজ্ঞেস করে অমুকের বয়লিং পয়েন্ট কেন তমুক থেকে বেশি, চোখ বন্ধ করে লিখে দিয়ে আসবে হাইড্রোজেন বন্ধন। জৈব যৌগে কখনো জিজ্ঞেস করে যে সালফিউরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, অ্যালকোহল এদের বয়লিং পয়েন্ট কেন বেশি হয়, চোখ বন্ধ করে লিখে দিয়ে আসবে নিজেদের মধ্যে নিজেরা হাইড্রোজেন বন্ধন করতে পারে তাই। ফুল মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, শর্টকাট শিখা দিলাম। এবার আসো একটা ছবি আঁকাই, ছবিটা আঁকায় তোমাদেরকে এটার অ্যান্সার জিজ্ঞেস করি। আমি যদি এদিক বরাবর নিয়ে আণবিক ভর, আর এদিক বরাবর নিলাম হচ্ছে বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক। আমি যদি বলি যে অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন, কিবাইন, বিসমাথ হাইড্রেট, এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি আণবিক ভর কার? বিসমাথ হাইড্রেটের না? তাহলে যদি বিসমাথ হাইড্রেটের সবচেয়ে বেশি আণবিক ভর হয়, তাহলে আণবিক ভরের মান ধরো সবচেয়ে বেশি এই জায়গায় ধরলাম। এটার বয়লিং পয়েন্টটা বেশি হবে কেন? বিকজ আকার বড়, ইলেকট্রন সংখ্যা বেশি, লন্ডন ফোর্সের মান বেশি, তাহলে বয়লিং পয়েন্ট ধরলাম এত। এখন তাহলে অ্যান্টিমনি হাইড্রেটেরটা কি হবে? আণবিক ভরও কম, বয়লিং পয়েন্ট একটু কম হবে, কম। তাহলে আর্সেনিক হাইড্রেট এখানে, ফসফিন এখানে, এমন এই জায়গায় হওয়ার কথা না? গ্রাফটা এরকম হওয়ার কথা কিনা? হুম, হ্যাঁ হ্যাঁ গ্রাফটা এরকম হওয়ার কথা। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে কম নয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে বেশি হয়। এটার পেছনে অ্যান্সার কি জানো? এটার লজিক কি জানো? হওয়ার কথা এই জায়গায়, বাট হচ্ছে এই জায়গায়। এটা যে বিসমাথ হাইড্রেট, এটা হলো তোমার ফসফিন। কারণ হচ্ছে দেখো, বাকি কারোর ক্ষেত্রেই শুধুমাত্র লন্ডন ফোর্স কাজ করে, অ্যামোনিয়ায় লন্ডন ফোর্সও কাজ করে প্লাস হাইড্রোজেন বন্ডও কাজ করে। তাহলে অ্যামোনিয়ার অণুগুলোর মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি না? তাহলে এদেরকে কি সহজে বশীভূত করা লাগবে না? বেশি তাপ দিতে হবে, বেশি তাপ দিতে হবে। বেশি তাপ দিতে হবে। এইটা বোর্ডের পরীক্ষা আসছিল, কেন এরকম হয়েছে ব্যাখ্যা করো। কি বলছো, বুঝতে পারছো? এবার আসো হাইড্রোজেন বন্ডের ক্লাসিফিকেশন। হাইড্রোজেন বন্ড দুই ধরনের, একটা হচ্ছে অন্তঃআণবিক আর এটা হচ্ছে আন্তঃআণবিক। অন্তঃআণবিক আর আন্তঃআণবিকের মধ্যে ঘটে নাকি অন্ত আর আন্ত। অন্ত কোনটা? ইন্ট্রা। আর আন্ত মানে ইন্টার মলিকুলার, যেমন ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন, ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, ইন্টার কলেজ ফুটবল কম্পিটিশন, এরকম এক কলেজের সাথে আরেক কলেজের। আর ইন্ট্রা মানে কলেজের ভিতরেই। এখন দেখেন, আমি যদি বলি যে আপনাকে ধরেন এটা বললাম, এটা হচ্ছে ফেনলের OH আর এখানে একটা নাইট্রো গ্রুপ আছে। এখানে এই ফেনলে রয়েছে, দেখেন হাইড্রোজেনটা কিন্তু ডেল্টা প্লাস,
ডেল্টা মাইনাস, তাহলে এই হাইড্রোজেনের সাথে এই নাইট্রোর একটা মানে হাইড্রোজেন বন্ধন সম্ভব। এটা কি ইন্ট্রামলিকুলার না ইন্টার? হামজা সারা বাকি বলো তো, আমি যাকে দিচ্ছি। রোহান তুমি বলো তো। ইন্ট্রামলিকুলার। রোহান ইন্ট্রামলিকুলার। ইন্ট্রা মানে মলিকুলারের ভিতরেই, নিজের মলিকুলের ভিতরে নিজেই হয়েছে। আর যদি এমন হয়, ধরেন ওই যে এখানে এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, হ্যাঁ, আর এটা পরেরটা হচ্ছে প্যারানাইট্রোফেনল, এটার কি এত দূরে থেকে হাইড্রোজেন বন্ধন করা সম্ভব? জি না। এটা যেটা করবে জানেন, এটা আরেকটা এরকম প্যারানাইট্রোফেনলের সাথে হাইড্রোজেন বন্ধন করবে, এখানে হাইড্রোজেন বন্ধন হবে। তো এটার বলে আবার ইন্টারমলিকুলার। এখন দেখেন এখানে একটা মলিকুল নিজেই নিজের সাথে হাইড্রোজেন বন্ধন করছে, তার মানে এটা যদি আমি চিন্তা করি এ এর সাথে কিন্তু আরেকটা এ এর কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। কিন্তু এখানে দেখেন এটা যদি এ হয়, এর সাথে আরেকটা এর হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে এখন বলেন তো কার বয়লিং পয়েন্ট বেশি হবে, অর্থোনাইট্রোফেনলের না প্যারানাইট্রোফেনলের? রশনি বলো। অর্থ। অর্থ। মারমু ধরে মারমু, ঠিক আছে, জি। এটা অর্থ না? এখন এটা তো নিজেই নিজের সাথে, মানে তুমি তোমার নিজের সাথে হ্যান্ডশেক করে বসে আছো, এ তো করছে নিজের সাথে আরেকজনের, মানে ধরো তুমি তো রশনি, তাহলে রশনি রশনির সাথে হ্যান্ডশেক করছে, আর এটা ধরো রশনি, এটা ধরো হচ্ছে যে তাসফিয়া, তাহলে রশনি তাসফিয়া হ্যান্ডশেক করছে, তাহলে কোথায় হ্যান্ডশেক মানে ধাক্কা দিয়ে সরানো সহজ করতে, রশনি রশনির সাথে হ্যান্ডশেক করে বসে আছে, রশনিরা ধাক্কা দিলে সহজে সরে যাবে, এই জায়গায় রশনিরা ধাক্কা দিলে সহজে সরবে না, তাসফিয়াটা এনে ধরে রাখবে। অবভিয়াসলি ইন্টারমলিকুলারের ক্ষেত্রে তাসফিয়া রশনিটা টেনে ধরে রাখবে, কারণ একজনের সাথে আরেকজনের ইন্টারাকশন আছে, আর এখানে একজনের সাথে আরেকজনের নিজেই নিজের হাত ধরে বসে আছে। তাহলে কোথায় বয়লিং পয়েন্ট বেশি হবে? এবার আবার বলো রশনি, কোথায় বেশি হবে? প্যারা। প্যারা নাইট্রোজেন। প্রজ্ঞা তুমি বলো, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে ফাইন, এই গেল ঘটনা, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আপনাদের ডি ব্লক। অবস্থান্তর মৌলকে এটা কি পড়াইতে হবে? ইয়েস, মানে পড়াইতে হবে নাকি হবে না? অবস্থান্তর মৌল